চিৎকার আর হট্টগোলের শব্দ শুনে মুসাফা বারান্দায় এসে দাঁড়ায়। গ্রামে এটাকে বলা হয় হাতিনা। ঘরের সামনের পুরো অংশে লম্বালম্বিভাবে এই বারান্দা। গতকালই হাসান গ্রিলে পর্দা টানিয়েছে। পর্দা একটু ফাঁক করে বাইরের দৃষ্টি ছুড়ে দেয় সে। মালেকা চাচির বাড়ির দিক থেকে আসছিল আওয়াজ। তাদের বাড়ির পশ্চিম দক্ষিণ কোণে এই বাড়িটা। সবেমাত্র সন্ধে করিয়েছে। মুসাফা দ্রুত হাতে রাতের কাজকর্ম সারে। শাশুড়িমা দুটো রাতা আর বাচ্চা মুরগি কিনেছেন। ঘুনে ধরা কাঠের ঘরটাতে সেগুলোকে তোলে। দুপুরের এঁটো বাসনকোসন সব কলপার থেকে ধুয়ে আনে। উঠোনে রশিতে মেলে দেওয়া কাপড় আনে। কলসি জগ ভরে পানি তুলে ঘরে ঢুকে দ্রুত হাতে ঝাড়ু দেয়। শ্বশুর শাশুড়ির পানের বাটা, মুড়ি, চিরা, বিস্কুট সাজিয়ে রাখে। এরপর অজু সেরে মাগরিবের সালাতও আদায় করে। ছোট্ট সারা দাদিমার কোলে বসে খেলছিল। দীর্ঘক্ষণ মাকে না দেখে এবার সে কান্না জুড়ে দেয়। মুসাফা জায়নামাজ গুটিয়ে রেখে দৌড়ে আসে শাশুড়ির কাছে। মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে সারা। আধো আধো বলে ডাকতে থাকে, মাম্মাম মাম্মাম। সারাকে খাইয়ে কোলে নিয়ে হাতিনার এ মাথা ও ও মাথা হাঁটতে থাকে মুসাফা। সূরা ইউসুফ সারার ভীষণ পছন্দ। তেলাওয়াত করতে শুরু করলে ছোট্ট খুকিটা শান্ত হয়ে মনোযোগ দিয়ে শোনে। সেভাবেই টুপ করে ঘুমিয়েও পড়ে। সারাকে ঘুম পাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি। মুসাফা আলতো স্বরে হৃদয়ের মাধুরী মিশিয়ে তেলাওয়াত শুরু করে, আলিফ লাম র। অনেকটা সময় এদিক সেদিক তাকিয়ে মুখে অদ্ভুত শব্দ করে অবশেষে ঘুমিয়েছে সারা। মায়ের বাম কাঁধে মাথা রেখে ডান কাঁধের দিকে ওড়না ধরে রেখেছে। মুসাফা তাকিয়ে থাকে ছোট্ট জান্নাতের দিকে। একটা ফুটন্ত গোলাপ, মিষ্টি সৌরভ তার। আল্লাহর দেওয়া রহমত এখন তার কোল জুড়ে হাসে। সারার চোখের পাপড়িগুলো থিরথির করে কাঁপছে। মুসাফা মনোযোগ দিয়ে দেখে, হয়তো খুকিটা কোনো স্বপ্ন দেখছে। চোখ দুটো এত মায়াবী, মুসাফা মা হয়েও ভয় পায়। কখন জানি তারই নজর লেগে যায়। প্রায়ই সারার চোখের দিকে তাকিয়ে নিজের অজান্তে আওড়ায়, মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 9 মাস বয়সী মেয়ে তার, অথচ চোখ কেমন শান্ত, গভীর সমুদ্রের মতো। টানা টানা চোখ আর লম্বা কুচকুচে ঘন পাপড়িতে বড্ড মায়াবী লাগে। উপরে কাস্তের মতো বাঁকা জোড়া ভ্রুর দিকে তাকালে আর চোখ ফেরাতেই ইচ্ছে হয় না। এমন চোখ মুসাফার ভীষণ পরিচিত। কেউ একজনের চোখ দুটোতেও অমন মায়া ছিল। পার্থক্য এতটুকু, সে মানুষটির কালো বর্ণের চেহারায়ও চোখের মায়া ছিল ভীষণ। আর তার দুধে আলতা মেয়ের চোখের কার্নিশেও এমনই মায়া সাঁতরে ফেরে। সারাকে শুয়ে দিয়ে বিছানা ছেড়ে আসতেই মোবাইলের কাঁপন টের পায়ও। ভেবেছিল হাসান ফোন করেছে, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে হৃদয়টা কেমন একটা করে ওঠে। এই নাম্বারটা সেভ করবে না ভেবেও কি মনে করে সেভ করছিল মুসাফা। কিন্তু তাকে তো নিজের নম্বর কখনো দেয়নি। কোথায় পেল সে মুসাফার নম্বর? হয়তো কোনোভাবে সংগ্রহ করেছে। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কল কেটে যায়। কল ঘুরাবে কিনা মোবাইল হাতে নিয়ে ভাবছিল, যখন তখনই হট্টগোলের শব্দ কানে আসে। সব ভুলে এসে দাঁড়ায় বেলকনিতে। এই ভর সন্ধ্যায় শ্বশুর বা হাসান কেউ বাড়িতে নেই। শাশুড়ি মায়ের হালকা জিকিরের আওয়াজ আসছে। সারা ঘুমিয়ে গেছে। নিশ্চিত মনেই হাতিনায় দাঁড়ায় মুসাফা। মালেকা চাচির ঘরের কোনার রুমটা ওদের হাতিনার এক পাশ থেকে স্পষ্ট দেখা যায়। জানালা খোলা থাকলে ওই রুমের খাটে কে বসে আছে, কি করছে সবই দেখা যায়। একটু জোরে কথা বললে শোনাও যায়। গতবার এখানে দাঁড়িয়ে মালেকা চাচির ছোট ছেলের বউয়ের সাথে কথা বলেছিল মুসাফা। 3 ছেলে 2 মেয়ে তার। গ্রামেই 3 ছেলের বউ নিয়ে যৌথ সংসার মালেকা চাচির। চাচা গত হয়েছেন অনেক আগে। এক মেয়ে ঢাকায় স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন, আর আরেক মেয়ে, তার কথা কখনো শোনেননি মুসাফা। একবার জিজ্ঞেস করেছিল চাচিকে, কিন্তু মুহূর্তেই মুখটা কালো হয়ে উঠেছিল। থমথমে চেহারায় বলছিলেন, আরেক মেয়ে হারায় গেছে আমার, নাই। তখন আর এই বিষয়ে কথা বাড়াননি। মুসাফাও জিজ্ঞেস করেনি। এত কথা বলার সুযোগই বা কই? মাত্র 2 বার সে এই গ্রামের বাড়িতে এসেছে। প্রথমবার নতুন বইয়ের লাজুকতা ভেঙে কারোর সাথে তেমন ভাব জমেনি। আর এবার তো কোলের রত্ন নিয়ে এসেছে। সারার পেছনে সারাদিন দৌড়ে আর সংসারের কাজকর্ম সেরে কারোর সাথে গল্প স্বল্প হয়নি। বেলকনিতে দাঁড়িয়ে এসব 7-5 ভাবছিল মুসাফা, আর বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে। পুরো গ্রামের সব মহিলারা যেন মালেকা চাচির উঠোনে ভিড় জমিয়েছে। এত কথার আওয়াজে কারো কথাই স্পষ্ট শোনা যাচ্ছে না। ও বাড়ি যেতে ভীষণ ইচ্ছে করলেও 2-4 জন পুরুষও থাকায় যেতে পারছে না। শাশুড়ি মায়ের এই আওয়াজে কোনো আগ্রহ নেই বোঝা যাচ্ছে। তিনি ঘরে বসে আপন মনে ভাজা চিরা চিবিয়ে চলেছেন। মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ আসছে। দীর্ঘ অপেক্ষার পর মালেকা চাচির কোনার রুমটা দেখতে পায় মুসাফা।
মহিলারা অনেকেই চলে গেছে আর অনেকে বাড়িতে ঢুকেছে। উঠোনে এখন আর ভিড় নেই। মালেকা চাচি রুমের দিকে চোখ ফেরায়। খাটের ওপরে বসে আছেন একজন বোরকা পরা মহিলা। বিপরীত দিকে মুখ থাকায় তাকে দেখতে পেল না মুসাফা। তবে যখন পুরো রুমে চোখ বোলাতে যাচ্ছিল ঠিক তখনই দৃষ্টি আটকে যায় আলমারির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক পুরুষ অবয়বের দিকে। মুহূর্তে পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে ওর। হৃদয়ের মাঝে তোলপাড় শুরু হয়। শরীর কেমন যেন অবশ হয়ে আসে। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না ও। এই মানুষটা আজ এখানে কেন? মালেকা চাচির সাথে তার কি সম্পর্ক? বুকের ভেতর কাঁপন ধরে যায়। এত এত স্মৃতির চোখের পলকে যেন ভিড় জমায় হৃদয়ের স্ক্রিনে। মাত্র এক ঝলকে এত কুপকাত মুসাফা। এটা তো উচিত হয়নি। এই মানুষটা তো সে নাও হতে পারে যাকে ভাবছে মুসাফা। আর যদি সেও হয় তবুও তাকে এখন কিছুতেই ভাবতে পারে না ও। কিছুতেই না। কেন যে এত তেতো অনুভূতি হচ্ছে ওর? এতগুলো দিন পর এখন কি আবার সবকিছু ওর সামনে আসছে? কেনই বা? সব ভাবনা দূরে ঠেলে মুসাফা স্থির করে আবার তাকাবে ওদিকে। সে পরপুরুষ হলেও আরেকবার ইচ্ছে করেই তাকাবে। মুসাফার নিশ্চিত হওয়া দরকার মানুষটাকে। নিজের দৃষ্টি আর স্মৃতিশক্তিকে মিথ্যে বলতে যে পারছে না ও। কিভাবে বলবে? ওই মানুষটাকে যে নিজের চাইতেও বেশি চিনত, জানত ও। মনকে শক্ত করে যখন পর্দা সরানোর জন্য হাত রাখে তখনই কানে আসে হাসানের কণ্ঠ। কি করছো মুসাফা? সারা শরীর কেঁপে ওঠে ওর। ভয়াতুর মুখটা এতটুকুন হয়ে যায় নিমিষেই। ঢোক গিলে কোনো মতে সামলে বলে, এই যে কিছু না। এশার নামাজ পড়েছ? জি না। পড়ে নাও, তারপর রাতের খাবার বাড়ো। মুসাফা রুমে চলে আসে। সারা তখনও ঘুমে বিভোর। কখন এশার আজান হলো, জামাত হলো আর ওরা নামাজ পড়ে চলে এলো কিচ্ছুটি টের পায়নি ও। নামাজ শেষ হওয়ার আগেই সারা জেগে কাঁদতে শুরু করে। ওর বাবা কোলে নিয়ে আবার ঘুম পাড়ায়। এরপর একসাথে চারজন বসে খাওয়া দাওয়াও শেষ করে। শ্বশুর শাশুড়ি আর সারার বাবা হাসান সবাই কেমন যেন থমথমে মুখে খেয়ে ওঠে। এই যে এত হট্টগোল হয়ে গেল তা নিয়ে যেন এদের বিন্দুমাত্র আগ্রহ নেই। মুসাফাও নীরবে সব গুছিয়ে রেখে বিছানায় আসে। ওরা গ্রামে এসেছে প্রায় এক সপ্তাহ হয়েছে। প্রতিরাতে হাসান মুসাফা আর সারাকে নিয়ে উঠোনে বা সিঁড়িতে বসেছে। নানা রকম গল্প, কখনো হালকা খেলাধুলা করেছে। খুব সুন্দর রাত পার করত ওরা। আজ সেসবের কিছুই হলো না। হাসান এসে শুয়ে পড়ল। মুসাফাও চুপটি করে সারার পাশে ঘেঁষে শুয়ে পড়ল। ঘুম নেই দুজনের কারোর চোখে। অভ্যাসের বিপরীত হয়েছে আজ সবকিছু। মুসাফার মনে ভীষণ অস্থিরতা, অদ্ভুত অনুভূতির তোলপাড়। হাসান বাড়ি ফেরার পর আর হাতিনায় দাঁড়াতে পারেননি। দ্বিতীয়বার স্পষ্ট করে দেখাও হয়নি মানুষটাকে। কেমন যেন দম বন্ধ করার সময়গুলো ফিরে এসেছে কত বছর পর। হাসান অথচ বুঝেনি। আর হাসানের মনেই বা কি চলছে মুসাফা বোঝেনি। হঠাৎ শক্ত কণ্ঠে হাসান বলে, লুকিয়ে দেখার কি দরকার? এখনও যদি মন তার কাছে থাকে তবে চলে যাও। আমার কাছে থেকে এভাবে ধোকা দিতে পারবে না। মুসাফার কানে যেন কেউ গরম কিছু ঢেলে দিয়েছে। কি বলল এটা হাসান? হজম করতে অনেকটা সময় লেগে যায় ওর। কিন্তু নিশ্চিত হয়ে যায় মানুষটা সেই যাকে সে ভেবেছে। সাথে ভীষণ অবাক হয় হাসান কিভাবে তাকে চিনল। হাসানের তো তাকে চেনার কথা নয়। আর সে জটলা পাকিয়ে যায় মুসাফার মনে। পাশ ঘুরে এক পলক হাসানকে দেখে। কপালের ওপর বা হাত রেখে চোখ বন্ধ করে আছে। অনেক কিছু বলার আর জানার আছে এই মানুষটার থেকে। তবুও কোনো প্রশ্ন করার সাহস হয়ে উঠছে না। কি অদ্ভুত! সারার কান্নার শব্দে ঘোর ভাঙে ওর। দ্রুত খাট ছেড়ে নামে। ঘরের এক কোণেই ছোট রান্নাঘর তৈরি করা হয়েছে। বাড়ি এসে চুলা আর সিলিন্ডারের ব্যবস্থা করেছে হাসান। চুলা জ্বালিয়ে পানি গরম করে ফিডারে দুধ বানিয়ে সারাকে খাওয়ায়। ততক্ষণে হাসান ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। আজ রাতে আর বলা হলো না কিছুই। ফজরের পর থেকেই হাসানকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। একবার এসেছিল, কিন্তু এক কাপ ঠান্ডা চা গিলেই আবার যেন কোথায় হারিয়ে গেছে। মুসাফার মনে ছটফটানি বাড়ে। ওর সাথে কথা না বলা পর্যন্ত শান্তি পাচ্ছে না। কেন হাসান এমন কথা বলল? সে কি হাসানকে ভালোবাসেনি? মন দেয়নি? আজ পর্যন্ত এমন কোনো আচরণ বা কাজ করেছে যাতে বোঝা যায় ওই মানুষটার কাছে এখনও মুসাফার মন পড়ে রয়েছে? সে তো কেবল নিশ্চিত হতেই আরেকবার উঁকি দিয়ে দেখতে চেয়েছিল। তখনই দেখে ফেলে হাসান। ভাগ্য বিড়ম্বনা হয়তো একেই বলে। ঠিক উঁকি দেওয়ার সময়ই কেন হাসানকে এখানে উপস্থিত হতে হবে? আগেও না, পরেও না। মনে অস্বস্তি নিয়ে কাজ করছে মুসাফা। কিন্তু প্রত্যেকটা কাজে কিছু না কিছু উল্টাপাল্টা করছে। মুরগির ঘরের একটা দরজা খুলে আরেকটা ঠিক আটকে রেখেছে। রাতা দুটোকে ঘুরতে দেখে যখন শাশুড়ি মা প্রশ্ন করলেন, কি গো বউ, সাগুলা কই? তখনই তাকিয়ে দেখে সর্বনাশ, সেগুলো ছাড়েইনি। উঠোনে পাটি বিছিয়ে সারাকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে রাতের বাসনকোসন নিয়ে কলপারে গিয়ে দেখে সারার খেলনা তার হাতে। আর এটো প্লেটগুলো সারার সামনে। সেগুলো চটকে চটকে পুরো গায়ে মাখা হয়ে গেছে ছানাটার।
রাগ হতে গিয়েও পারে না মুসাফা, ভুলটা যে তারই। আবার করল কি, রান্নার জন্য তরকারি হাতে নিয়ে সোজা হাঁটা ধরল পুকুর পানে। বাইরের টিনের রান্নাঘরটার কথা বেমালুম ভুলে গেল। এত সব কাণ্ড কারখানা করে সকালে কাজ শেষ করল ও। ফাঁকে কতবার যে মনের অজান্তেই মালেকা চাচির উঠোনের পাশ ঘেঁষে অকারণে গেল আর এলো। মনের কোণে একটা আশা, যদি মালেকা চাচি দেখেন আর ডাক দেন তবে হয়তো কথার ফাঁকে ফাঁকে কিছু জানতে পারবেও। অথচ তাও হলো না। হাজার বার দৃষ্টি ছুটল মালেকা চাচির ঘরের কোণার রুমটার দিকে। সকাল থেকে সেটারও জানলা বন্ধ। ছটফট করতে করতে মুসাফার দম বন্ধ হবার জোগাড়, অথচ মিলছে না কোনো প্রশ্নের। বেলা তখন 10টা। মুসাফা সারাকে কোলে নিয়ে পাটির এক পাশে বসে আরেক পাশে বসে শ্বশুর রুটি ভাজি দিয়ে নাস্তা সারছেন। শাশুড়িমা আরও আগেই খেয়েছে, হাসান এখনও ফেরেনি। মনে মনে অনেকটা সাহস জোগাড় করে মুসাফা। শ্বশুরের সাথে ভালোই ভাব হয়, ভীষণ আদর করে ওকে, তাই একটু আহ্লাদ আর সাহসও পায় সেই বৃদ্ধ লোকটির কাছে। আস্তে করে প্রসঙ্গ তুলে, আব্বা, গতরাতে এখানে অনেক হট্টগোল হলো যে, কি হয়েছে কিছু বলতে পারেন? ও, শুনলাম মালেকা ভাবির মেয়েটা নাকি এসেছে। কোন মেয়ে? তা জানি না, এক মেয়ে তো ঢাকায় থাকে। সে এলে এমন হট্টগোল হওয়ার তো কথা না। আরেকজনের কথা বলছিলেন হারিয়ে গেছে সে। আমি অত কিছু জানি না রে মা, হাত ধুয়ে উঠতে উঠতে জবাব দেন বৃদ্ধ। মুসাফার মন দমে যায়। সে ওই মহিলার কথা শুনে কি করবে? তার তো অন্য কথা জানার ছিল, কালো বর্ণের পুরুষটার কথা শুনতে চায় ও। তীক্ষ্ণ চোখে মুসাফাকে দেখছে হাসান। দুধে আলতার শরীরে গাঢ় গোলাপি শাড়িটা ফুটেছে বেশ, ভীষণ আকর্ষণীয় লাগছে ওকে। বিয়ের প্রথম দিকে ঘন ঘন গোলাপি শাড়ি পরত মুসাফা। একদিন জিজ্ঞেস করলে বলেছিল প্রিয় রং। তারপর বেশ কবার হাসান তাকে গোলাপি শাড়ি কিনে দিয়েছে। মুসাফাও হুটহাট সে শাড়ি পরে সেজেগুজে হাসানকে চমকে দিয়েছে। একবার মেজাজ খারাপ থাকায় অন্যজনের প্রতি রাগ মুসাফার সাথে দেখিয়েছিল। ফলাফলে অভিমানে গাল ঢোলের আকার ধারণ করেছিল। তখনও সারা দুনিয়াতে আসেনি। দিনগুলোতে মুসাফার মানসিক অবস্থা ছিল একদম ছোট্ট শিশুর মতো। অল্পতেই অভিমানের চোখ আর নাকের পানি এক হয়ে যেত, কথা বন্ধ হয়ে যেত, গাল ফুলত। হাসান এক এক উপায়ে সে রাগ ভাঙাত। সেদিন হাসান বাসায় ফিরল গোলাপি জামদানি নিয়ে, কিন্তু তাতে মন গলল না। রাতে পড়তে বললে উল্টো ছুঁড়ে ফেলেছিল মুসাফা। হাসানের পাল্টা কষ্ট লাগল, মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। যখন প্রায় ঘুমে চোখ লেগে এসেছিল তখনই মোবাইলের ফ্ল্যাশের আলো পড়ায় তরাক করে উঠে বসেছিল। মুসাফা শাড়ি পরে সেজেগুজে বসে ওর বোকা শোকা চেহারায় চেয়ে হাসছিল। কি সুন্দর মুহূর্ত না ছিল। সেকেন্ডে হাসানের রাগ গলে পানি। আজও কি মুসাফা হাসানের রাগ ভাঙাতে এ শাড়ি পরেছে? ওকে আসলেই বুঝতে পেরেছে হাসান ওর উপর রেগে আছে। কিন্তু কিভাবে বুঝবে মুসাফা? ও তাহলে সব জানে? কেন জানে? কিভাবে জানে? অথচ হাসানের মনে ক্ষীণ আশা জেগেছিল মুসাফা হয়তো এখনো কিছুই জানে না, কেবল কৌতূহলের বসেই উঁকি দিয়েছিল। হতে পারে এমন। নিজের মনে সন্দেহ দূর করতে মুসাফার দিকে এগিয়ে যায় হাসান, কিন্তু মুসাফা পাশ কাটিয়ে রুম ছেড়ে বেরোতে চায়। হাসানের প্রশ্ন, কোথায় যাচ্ছ? একটু উঠোনে। উঠোনে কেন? এই প্রশ্নে থতমত খায় মুসাফা। হাসান তো কখনো ওকে এভাবে জেরা করেনি, আজ কেন করছে? ওকে কি তাহলে সন্দেহ করছে হাসান? সন্দেহ করার মতো কি করেছে ও? আসলেই তো, কেনই বা এমন শাড়ি পরে সেজেগুজে কোনো কারণ ছাড়াই উঠোনে ছুটছে ও? কিসের টানে? অথচ এখন হাসানের পাশে বসে সারাকে কোলে নিয়ে খুশিতে মেতে ওঠার কথা ছিল ওর। এসব ভাবতে ভাবতে আর কোনো উত্তর দিতে পারল না। মলিন চেহারায় চেয়ে রইল। হাসানি আবার বলল, এখন থেকে উঠোনে যাওয়ার দরকার নেই তোমার। রান্নাঘরে সিলিন্ডারে করবে। উঠোনে যা টুকটাক কাজ আমি করব বা আম্মা করবে। মুসাফা নত মুখে সায় দিয়ে রুমে ফেরত যায়। হাসানও বেরিয়ে যায় বাড়ি থেকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। উঠোনে সারার নাড়া কাপড়গুলো এখনও তোলা হয়নি। হাসান সেই যে বেরিয়েছে এখনও ফেরেনি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে এক দৌড়ে উঠোনে যায় মুসাফা। হাসান যে তাকে মানা করেছিল বেমালুম ভুলে যায় তা। রশি থেকে একে একে প্রায় সব কাপড় যখন তোলা শেষ তখনই চোখের সামনে ভেসে ওঠে কালো ছায়া। সে ছায়াকে অনুসরণ করে চোখ ওঠায় মুসাফা। মুহূর্তে যেন নিঃশ্বাস আটকে যায়। এ কেমন অনুভূতি? এতগুলো বছর পর এখানে এই মুহূর্তে মানুষটা কিভাবে এলো? মুসাফার মনে হয় পুরো পৃথিবী থমকে আছে ওই কালো মানুষটার মুখে, যার দিকে তাকিয়ে সবাই তাচ্ছিল্যের দৃষ্টি হেনে চেহারা ঘুরিয়ে নিত। কালা কালা হাড়ির তলা বলতো। আরও কত হৃদয় বিদারক কথা মনে পড়ে মুসাফার। অথচ সে সবসময় এই মুখখানি মনুষ্যত্ব, প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়ায় খুঁজে পেয়েছে।
কি যে এক আকর্ষণে মোড়ানো এই কালো চেহারাখানি, তার বর্ণনা সে কোনোদিন কাউকে দিতে পারেনি। মুসাফা ভুলে যায় সে বিবাহিতা, তার ছোট্ট এক তুলতুলে পুতুল আছে, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার আছে, হাসানের মতো একজন দায়িত্ববান ভালো স্বামী আছে। তার দৃষ্টি আটকে যায় চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী এই পুরুষটির দিকে। মাথা ভর্তি কালো কোকড়া চুল, ভীষণ মায়াবী দুটি চোখ। সারা আর তার চোখের মাঝে কোনো পার্থক্য নেই। কত মায়া নিয়ে জন্মেছে এরা, যদি তা জানত। কত রহস্য তার মাঝে, কত গল্প, কত কাহিনী জড়িয়ে আছে এই মানুষটির সাথে। অস্ফুট স্বরে মুসাফা ডাকে, আনাস, আমার আনাস। ঠিক তখনই বজ্রপাতের মতো একটা ডাক কানে আসে দুজনের। ঘরের দরজায় দাঁড়িয়ে হাসান ডেকেছে, মুসাফা। ভয়ে নীল হয়ে যায় ও, পৃথিবীটা দুলে ওঠে। অজান্তেই আরেকবার দৃষ্টি চলে যায় আনাসের দিকে। আনাস চোখের ইশারায় ঘরে ফিরতে বলে মুসাফাকে, তারপর ঘুরে ধীর পায়ে হেঁটে রাস্তার দিকে চলে যায়। একবারও পেছনে ফিরে দেখে না যে একজন হাজারো ভয় উপেক্ষা করে তাকিয়ে আছে। প্রশ্নাতুর দৃষ্টি তার জলে ভরা চোখে, কিছুই দেখে না। মুসাফার নারী মন না বুঝলেও না মানলেও আনাস তো ঠিকই বুঝে সব। ওরা এখন আর কেউ কারো কিছু নয়। কি করে একে অপরের সামনে দাঁড়াতে পারে দুজন? কিভাবে মুগ্ধ দৃষ্টির বিনিময় করতে পারে, কিংবা জোর আলিঙ্গনে বিরহ দূর করতে পারে? কিছুই পারে না। কেবলই হঠাৎ মোলাকাতটা 2-1 মিনিট স্থায়ী হয়েছিল। আনাস যে কশিন কালেও ভাবেনি এখানে সে মুসাফার দেখা পাবে। সন্ধ্যাকালে মাগরিবের নামাজ আদায় আর টং দোকানের চা খাওয়ার জন্যই তো বেরোচ্ছিল, কিন্তু তার সামনে জীবনের সেরা সারপ্রাইজ যে অপেক্ষা করছিল তাকে সে জানত না। জানলে কখনোই এই মানুষটার মুখোমুখি হতো না। আবেগকে নিয়ন্ত্রণ করতে কবেই শিখে গেছে। মুসাফার পাগলামতে কিছুতেই সাড়া দেবে না, দ্বিতীয়বার ওর সামনেও পড়বে না। কথা বলার তো প্রশ্নই আসে না। দাঁতে দাঁত চেপে মনে মনে এসব আওড়ে নিজেকে শাসায় আনাস। কে বলবে একসময় এই মেয়েটিতে তার সবটুকু ভালো থাকা আবদ্ধ ছিল? একদিন না দেখলেই যে পাগলের মতো ছুটত, ঘন্টার পর ঘন্টা যার সাথে হাবিজাবি গল্প করে কাটাতো, কিছুতেই যার থেকে চোখ ফেরাতে ইচ্ছে করতো না। আর আজ কতগুলো বছর পর সে প্রিয় মানুষটার মুখোমুখি দাঁড়িয়েছিল। দেখার কত তৃষ্ণা ছিল চোখে, কথা বলবার জন্য ছিল বুক জুড়ে হাহাকার, একটু তার কণ্ঠটা শোনার জন্য কত আকুতি ছিল হৃদয়ে। কিন্তু সে নির্মমভাবে সব ইচ্ছাকে দমন করেছে, ভবিষ্যতেও করবে। এতে যে প্রিয় মানুষটার ও তার কল্যাণ। আনাস দৃষ্টির আড়াল হতেই মুসাফা ঘুরে দাঁড়ায়, উঠোন ছেড়ে ঘরের দিকে পা বাড়ায়। হাসান তখনও দরজায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু মুসাফার সাহস হয় না হাসানের দিকে তাকানোর, চোখে চোখ রাখার। দৃষ্টি নত করেই সারার জামাগুলো হাতে নিয়ে হাঁটে। ওর হৃদয়ে ঠিক কী অনুভূতি হচ্ছে ও জানে না। হাসানের সামনে যেতে খুব ভয় পাচ্ছে না, আবার ভয় কাটতেও পারছে না। আনাসের এভাবে চলে যাওয়া ভীষণ কষ্ট দিচ্ছে ওকে, অথচ কষ্ট পেয়েও কোনো লাভ নেই। আনাসের সামনে সে এখন আর দাঁড়াতে পারে না, কথাও বলতে পারে না। তবুও একটু কথা বলা কি যেত না? অন্তত এতটুকু প্রশ্নের উত্তর দিয়ে যেত, এতদিন কোথায় ছিল? না, এখন আর জেনে কি করবে, জানবেই না। আনাস কোনো কালেই ওর কিছু ছিল না। অনুভূতি যেন জট পাকিয়ে যায়, বিষণ্ণতায় ছেয়ে যায় পুরো চেহারা। মাথার ঘোমটা কখন পড়েছে তাও বলতে পারে না। মাথা ভর্তি চুলে কপালের মাঝখানটায় সিঁথি হয়ে আছে, ফর্সা চওড়া ললাটে গোধূলির রক্তিম আলো ছুঁয়েছে। আট পরে শাড়ি পরেছে ও, গোলাপি রঙের শাড়িতে যেন ফুলের মতো ফুটে আছে মুখটা। চোখের গাঢ় কাজল আর সরল হাঁটার ভঙ্গিতে অদ্ভুত রকমের সুন্দর লাগছে মুসাফাকে। এই সৌন্দর্য সম্পর্কে মুসাফার কোনো খেয়াল না থাকলেও চোখ এড়ালো না হাসানের। নিজ স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পরিবর্তে কেমন যেন রাগ চড়ে বসল মাথায়। চোয়াল শক্ত হয়ে এলো। মুসাফা দরজার কাছে আসতেই ওর হাতটা শক্ত করে ধরে রুমে নিয়ে গেল। একটা ধাক্কা মেরে হাত ছেড়ে জোরে দরজা আটকে দিল। হাসানের এমন ব্যবহারের সাথে পরিচিত নয় মুসাফা। ওর কেমন অনুভূতি শূন্য লাগছে। দাঁত চিবিয়ে প্রশ্ন ছুড়ে হাসান, তোমাকে না উঠোনে যেতে নিষেধ করেছিলাম, কেন গিয়েছ? মুসাফার কোনো উত্তর নেই। কি উত্তর দেবেও? হঠাৎ সন্ধ্যা হতে দেখে ও দৌড়ে সারার কাপড় আনতে গিয়েছিল। হাসান যে মানা করেছে তা ভুলে গিয়েছিল। এই কথা এখন কি করে বলবে ও? চুপ করে রইল। হাসান আবার থমকে ওঠে। কেন গিয়েছিল উঠানে? চুপ করে আছো কেন? ভুলে, সংক্ষেপে উত্তর মুসাফার। এতে আরও তেতে ওঠে হাসান। ভুলে গিয়েছো তুমি না? নাকি পরপুরুষের সাথে দেখা করতে গিয়েছিলে? ইচ্ছে করে গিয়েছ, সেজে গুজে তার পছন্দের রঙের শাড়ি পরে দেখা করতে গিয়েছিলে, তাই না? মুসাফা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এত বড় অপবাদ ওর মানতে কষ্ট হয়, তারপর কষ্ট লাগে হাসানের এমন রূপ দেখে। হাসান তো বিয়ের পর থেকে এই অবধি এত রেগে ওর সাথে কোনোদিন কথা বলেনি, আর আজ ওর রাগ যেন কমছে না। চিল্লিয়ে ওঠে হাসান, আর কতবার হয়েছে এমন দেখা সাক্ষাৎ? মুসাফার দিল যেন কাঁচের টুকরার মতো হুট করেই খান খান হয়ে যায়।
এসব কি বলছে হাসান? কিভাবে বলছে? এখনও মুসাফাকে চিনিয়ে নিতে হবে? উল্টো রাগ জাগে ওর। খানিকটা কড়া কণ্ঠে বলে, মুখ সামলে কথা বলুন। কি বলছেন জানেন আপনি? স্পষ্ট আমার নামে অপবাদ দিচ্ছেন। ঠাস করে একটা শব্দ হয়। পুরো রুম জুড়ে নেমে আসে পিন পতন নীরবতা। ঘুমন্ত সারা জেগে যায়। কান্না ভুলে বাবা মায়ের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ ঝগড়ার আওয়াজ শুনেও এতক্ষণ আসেননি সারার দাদি। ভেবেছিলেন স্বামী স্ত্রীর বিষয় ওরাই মিটিয়ে নিক, কিন্তু এখন আর না এসে পারলেন না। তিনি এসে দরজা ধাক্কাতে শুরু করেন। মুসাফা গালে হাত দিয়ে জড় পদার্থের মতো বসে আছে। ওর কাছে মনে হয়েছে মুহূর্তে যেন পুরো পৃথিবীটা চুরমার হয়ে বিলীন হয়ে গেছে। এখন আর কোনো অনুভূতি ওর অবশিষ্ট নেই। আর হাসানের এখন হতবিহ্বল অবস্থা। রাগের বশে কি করে ফেলেছে এখন বুঝতে পারছে ও। পুরো একটা কাপুরুষের মতো কাজ। জীবনেও কল্পনা করেনি যে স্ত্রীর গায়ে কোনোদিন হাত তুলবে, কিন্তু আজ অতিরিক্ত সন্দেহ আর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন অনুশোচনা হচ্ছে। মুসাফাকে ওভাবে নিশ্চল বসে থাকতে দেখে হাসানি গিয়ে দরজা খুলে মাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেয়। তারপর সারাকে কোলে তুলে রুম ছেড়ে বেরিয়ে যায়। মুসাফা এখন একা, ভেতরে ভেতরে ভীষণ দগ্ধ হচ্ছে। দেখেছিলামই না হয় আনাসকে, কিন্তু তা নিয়ে এত ঘাটতে গেল কেন ও? স্বামী যখন যা নিষেধ করেছিল তাই তো মেনে চলা উচিত ছিল ওর, কিন্তু তা তো করেইনি। উল্টো স্বামীর মুখে মুখে জবাব দিয়েছে। লোকে তবে ঠিকই বলে, সুখে থাকলে ভূতে কিলায়। মুসাফার এমন সংসারে সে নিজের হাতে আগুন লাগিয়েছে। যে স্বামীর সোহাগের ব্যাপারে সে নজর লাগার ভয় পেত, আজ সে স্বামী নাকি তার গায়ে হাত পর্যন্ত তুলেছে। দোষটা তারই ছিল। ব্যাপারটা যতটুকু এসেছে এখানেই থামানো উচিত। যেভাবেই হোক হাসানের থেকে মাফ চেয়ে নেবে। চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করে অজু সেরে মাগরিবের নামাজ পড়ে। হাসান সারাকে দাদির কাছে দিয়ে মসজিদে চলে যায়। নামাজ আনতে যার যার হয়ে কাঁদে। মুসাফার গায়ে হাত তোলার ভীষণ অনুতপ্ত সে। মুসাফার কাজেও খুব কষ্ট পেয়েছে। অপরাধ করেছে ও স্বীকার করেনি। হাসান না হয় রাগী করেছে, তখনই ওরই প্রত্যুত্তর করার কি দরকার ছিল? আল্লাহর কাছে আবার সেই আগের সুখের সংসার চায়। আনাস থেকে পানাহ চায়। আনাসকে কখনো খারাপ বলেনি, ভালোই মনে হয়েছে ওর, কিন্তু ওদের মাঝে দেখা বা কথা হওয়া কখনোই ভালো না। ঠিক কি হয়েছিল আনাস বা মুসাফার মাঝে তা সবটা জানে না হাসান, জানতেও চায়নি। স্ত্রীর অতীত খাটা বা তা নিয়ে পড়ে থাকার মতো মানুষ হাসান নয়। সে বর্তমানে স্ত্রীকে নিয়ে সুখে আছে, এটাই মুখ্য। কেন আনাস এলো ওদের মাঝে? বারবার আল্লাহর কাছে আগের সুখের সংসারটা ভিক্ষা চায়। মাগরিবের নামাজ শেষে হাসান বাড়ি ফিরে। মুসাফাও নাস্তা দেয় সবাইকে। সব স্বাভাবিক চলে, কেউ টের পায় না দুজনের মনের অবস্থা। হাসান আর মুসাফা দুজনই রাতের ঘুমের অপেক্ষায় আছে। দুজনের মনেই গ্লানি, মাফ চেয়ে আগের মতো হতে চায়। হাসানের মনে গ্লানির সাথে কিছুটা কষ্ট, আর মুসাফার মনে অনেকটা অপরাধ বোধ। অবশেষে সন্ধ্যা ফুরোয়। বহু প্রতীক্ষার পর সারাকে নিয়ে দুজন রুমে আসে রাতে ঘুমানোর উদ্দেশ্যে। মুসাফার হাত থেকে ফিডার নিয়ে হাসান মেয়েকে খাওয়ায়। মেয়েটা বড় বাপ ভক্ত। বাবাকে পেলে দুনিয়ার সব ভুলে যায়। খাওয়াটাও বাবার হাতে ভদ্র মেয়ের মতো খায়। হাসান ফিডার মুখে ধরে সারার চোখের দিকে তাকিয়ে থাকে। তার মেয়েটাকে আল্লাহ এত রূপ দিয়েছে, পরি কখনো দেখেনি হাসান, কিন্তু জন্মের পর সর্বপ্রথম যখন নিজের মেয়েকে দেখল তখন মনে হয়েছিল যেন পরীর বাচ্চা। আর টুকটুক করে যবে চোখ মেলে তাকালো তখন ভেবেছিল এত সুন্দর চোখ নিয়ে বোধহয় আর কেউ জন্মায়নি। কিন্তু যেদিন আনাসকে দেখল তখন এই ভুল ভেঙেছে। আনাসও একই রকম সুন্দর চোখ নিয়ে দুনিয়ায় এসেছে। সেই থেকে কেমন যেন এই চোখ দেখলে হাসানের মনে অদ্ভুত অনুভূতি জাগে। কেন তার মেয়ে আনাসের মতো হবে? সারাকে ঘুম পাড়িয়ে মুসাফা পাশ ফিরে শোয়। হাসান অপেক্ষায় ছিল। চুপটি করে হাতটা তুলে দেয় পেটের ওপর। মুসাফা মুচকি হাসে। তারা ভালো কিছুর অপেক্ষায় ছিল, ঢাকায় ফিরে ডাক্তারের কাছে যাওয়ার অপেক্ষা। মুসাফা সুযোগ পেয়ে আরেকটু ঘেঁষে হাসানের দিকে ডান হাতটা চেপে ধরে কাকুতি মিনতির স্বরে মাফ চায়। হাসানের মন তো আগেই পরিবর্তন হয়েছিল। মুসাফার পরিবর্তনে আরও খুশি হয়। আদরে চিহ্ন এঁকে দেবার জন্য যখন মুসাফার দিকে এগোয় তখনই ফোন বেজে ওঠে। মুসাফার মোবাইলটা হাতে নেয় ও। এত রাতে কে কল করেছে? দুজনই তাকায়। স্ক্রিনে জলজল করে ভাসছে একটা নাম। মুসাফার মাথা চক্কর দিয়ে ওঠে। নম্বর সেভ করতে না চেয়েও এমনিই করেছিল, কোনোদিন কথা হয়নি। তবুও এই না আবার রেগে যায় হাসান। স্ক্রিনে জলজল করছে ফাতিমা নামটা। হাসান মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করে লাউডস্পিকার অন করে। তারপর মুসাফার হাতে ধরিয়ে দিয়ে ইশারা করে কথা বলার জন্য। হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে মুসাফা। ততক্ষণে ওপাশ থেকে সালাম ভেসে এসেছে। খানিক ইতস্তত করে সালামের উত্তর দেয় ও। তারপরে ফাতিমা বলতে থাকে, ভাবি কেমন আছো? আমরা শুনেছি তুমি এখানে ভালো নেই। ও ভাবি, আমরা তোমাকে অনেক মিস করি। বিশ্বাস করো, প্রতিদিন তোমাকে মনে পড়ে। আমাদের তুমি ক্ষমা করে দাও না।
আনাস ভাই এসেছে, তুমি চলে আসো না আমাদের কাছে, আমরা আবার তোমাকে আনাস ভাইয়ের সাথে বিয়ে দেব। তোমার ওই ছোট্ট পুতুলটাকে আমরা পালবো। আম্মুও না ফিরে এসেছে জানো, আমার খুশির এখন শেষ নেই। তুমি আমাদের কাছে ফিরে এলে আমাদের পুরো পরিবার পূর্ণ হবে। চলে আসো না ভাবি, তুমি পালিয়ে চলে আসো। তুমি রেডি হয়ে থেকে আমাকে বলো আনাস ভাইয়া তোমাকে নিয়ে আসবে। আনাস এখন আমাদের গ্রামে আছে জানো তুমি। ও ভাবি, ভাবি শুনছো? এক নাগারে বলে যাচ্ছে ফাতিমা। হাসান পাথরের মতো মুখ করে শুনছে। মুসাফা বরফের মতো জমে গেল। কেমন নিশ্চল রোবটের মতো লাগছে ওকে, যেগুলো কোনোদিন কল্পনাও ছিল না আজ ওর সামনে সেসবই ঘটছে। কেন ফাতিমার নম্বর রেখেছিল ও মোবাইলে? আর কেনই বা ফাতিমা কল দিয়ে এসব বলছে? ওরা দুই ভাই বোন কি মুসাফাকে সুখে সংসার করতে দিতে চায় না? পরক্ষণে মন বিদ্রোহ করে ওঠে। আনাস এমন ছেলে নয়। মুসাফাই যদি আনাসকে না চেনে তবে আর কে চিনবে? এসব শুধুই ফাতিমা নিজের থেকে বলেছে। বোকা মেয়েটা ভাবে দুনিয়া খুব সহজ, আসলে তো অতটাও সহজ নয়। সহজভাবে নেবেও না হাসান। বহু আগেই সে ফাতিমার কথার মাঝখানে কল কেটে দিয়েছে। আর মুসাফা স্ট্যাচুর মতো মোবাইলটা হাতে নিয়ে বসে আছে। এবার রেগে কি করবে হাসান? আরেকটা থাপ্পড় পড়বে গালে? অনেক রাগ, চিৎকার করবে? এসবের জন্য মনে মনে প্রস্তুত হয় ও। এটাও ভাবে এবার যেভাবে হোক এসবের ইতি টানবে। প্রয়োজনে হাসানের পায়ে ধরে ক্ষমা চাইবে। হাসানকেই বলবে আনাসের সব স্মৃতি মুছে দিতে। এসব যখন ভাবছিল ও, তখন ওকে অবাক করে দিয়ে একদম শান্ত ভঙ্গিতে হাসান এসে মুসাফার হাত ধরে খাট থেকে নামায়। বোরকা এনে সামনে দিয়ে বলে, পরো। মুসাফা বিস্ময়ের সর্বোচ্চ স্তরে পৌঁছলেও মুখে কিছু বলে না। ভাবে হয়তো হাসান তাকে বাইরে নিয়ে কথা বলবে। ঘরে এসব ঝামেলা করতে চাচ্ছে না। বোরকা পরে নেয়। হাসান নিজের আলমারি থেকে ওর হাত ব্যাগ বের করে তাতে মোবাইল ঢুকিয়ে ওর কাঁধে ঝুলিয়ে দেয়। তারপর বলে, সারাকে কোলে নাও। মুসাফা ঘুমন্ত সারাকে কোলে তুলে নেয়। তারপর মুসাফার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। তখনও মুসাফা বোঝেনি কি ঘটতে যাচ্ছে। কিছুটা পথ এসে হাসান দাঁড়িয়ে যায়। মুসাফাও পেছনে দাঁড়িয়ে যায়। হাসান শান্ত অথচ কঠিন কণ্ঠে বলে ওঠে, চলে যাও যেখানে ইচ্ছা সেখানে, যাকে ভালোবাসো তার কাছে। বলেই পেছনে ফিরে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। মুসাফার পৃথিবীটা যেন দুলে ওঠে। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না যে ও। চোখের সামনে অন্ধকার নেমে আসে। কি করবে বুঝে উঠতে পারে না। নিজেকে সামলাতে বেশ অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে হাসান দৃষ্টির আড়াল হয়ে গেছে। মুসাফা চিৎকার করে দৌড়াতে শুরু করে। ওর হঠাৎ চিৎকার আর দৌড়ানোতে সারা ভয় পেয়ে জেগে কাঁদতে শুরু করে। দুজনের কান্নায় রাতের নীরবতা ভেঙে যায়। কেমন ভয়ঙ্কর একটা আওয়াজের সৃষ্টি হয়। মুসাফা বহু কষ্টে বাড়ি ফেরে। এসে দেখে উঁচু পাঁচিলের সাথে বাড়ির মেইন গেটটা বন্ধ। ও আওয়াজ করে, কাকুতি মিনতি করে হাসানকে ডাকে। কাঁদতে থাকে, কিন্তু কোনো সাড়া আসে না। এভাবেই প্রায় ঘন্টা পেরিয়ে যায়। সারা কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেছে। মুসাফাও ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। ভীষণ অবাক লাগে ওর। এত ডাকছে তবুও কি হাসান না শুনুক? ওর শ্বশুর শাশুড়ি শুনছে না? একটা বার তারা এলো না, কোনো প্রতিবেশী এলো না। যদিও এখন রাত, তবুও তো কম ডাকেনি মুসাফা। একজনের ঘুম ভাঙবে না? হুট করেই জেদ চেপে বসে মুসাফার মনে। সারাকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে যায়। হাঁটতে শুরু করে দৃঢ় কদমে। মধ্যরাত, আকাশে চাঁদ নেই। তারার উজ্জ্বলতাও ফিকে হয়ে এসেছে। ঘন অন্ধকারে মাথা উঁচু করে দানবের মতো দাঁড়িয়ে আছে গাছগাছালি। এমন সময় এই মেঠো পথ ধরেই অনিন্দ সুন্দর এক যুবতী দুধের শিশু কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। মনে মনে জপে যাচ্ছে দোয়া ইউনুস। কারো সামনে যেন না পড়ে সেই দোয়া বেশি করে করছে। এই মেঠো পথে গিয়ে ঠেকেছে মেন রোডে। একটানা 20 মিনিটের মতো হাঁটলেই পৌঁছে যাবে। বেশি ভয় পাচ্ছে ও আনাসকে। আনাস এখন এই গ্রামে। এই রাতে যদি তার সামনে পড়ে যায় কোনোভাবে আর গ্রামের কেউ দেখে ফেলে, তাহলে অপবাদটাই সত্যি হয়ে যাবে ওদের কাছে। গ্রামের মানুষ এসব বিষয়ে বেশি নেতিবাচক। হৃৎপিণ্ড যেন হাতুড়ি পেটা করছে। ভয়ে পা থেমে যেতে চাইছে। সামনের কোনো গাছ দেখলে মনে হচ্ছে এই বুঝি কোনো পুরুষ দাঁড়িয়ে আছে। এই 20 মিনিটকে মুসাফার মনে হলো 20 যুগের সমান। এত ভয়ঙ্কর সময় ওর জীবনে আর আসেনি। সব ভয়কে জয় করে ও মেন রোডে পৌঁছায়। তখনও ভোরের আলো ফুটতে দেরি আছে। মুসাফা রাস্তার পাশে বসে ভোরের অপেক্ষা করে। বাবা মায়ের আদরের রাজকন্যা, স্বামীর প্রিয়তমা আজ এভাবে ভিখারির মতো অসহায় হয়ে রাস্তার পাশে বসে আছে, তাও দুধের শিশু কোলে নিয়ে। কেন? কিভাবে ভুলে? কার ভুলে? কোন ভুল বোঝাবুঝিতে? ভোরের আলো ফুটতে মুসাফা আবার হাঁটতে শুরু করে। মানুষজনের হাঁটাচলা শুরু হয়েছে। কেউ কেউ ওর দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে। সব দেখেও উপেক্ষা করেও। সারাটা কোলে এখনো ঘুমাচ্ছে। একটু পরেই জাগবে, খেতে চাইবে, কাঁদবে। তার আগে কাউন্টার পর্যন্ত পৌঁছাতে চায় ও। অনুমানের ওপর নির্ভর করেই হাঁটছে।
এখানে এসে তাকদির ভীষণ ভালো হলো মুসাফার। আধ ঘন্টা হাঁটতেই কাউন্টারে দেখা পেল ও। ঢাকা কল্যাণপুরের বাসও পেয়ে গেল, আর 10 মিনিট পরেই ছাড়বে। ব্যাগ হাতছে একটা 1000 টাকার নোট পেল। সারাকে ও নানা দিয়েছিল, এটাই এখন সম্বল। এই টাকা দিয়েই বাবার বাসা পর্যন্ত পৌঁছাতে হবে। পাশের চায়ের দোকান মাত্র খুলেছে, এখনও রুটিকলা কিছুই আসেনি। গতকালের বাসি 2টো রুটি কিনে নিল ও। নিজের ক্ষুধাকে দমালেও সারাকে তো কিছু খাওয়াতেই হবে। বাসে উঠে মোবাইলটা বন্ধ করে দেয় ও। তারপর সারাকে বুকে জড়িয়ে আরাম করে বসে। এতটা পথ মনে হয় এই প্রথম হেরেছে। শরীর ভীষণ ক্লান্ত, ক্ষুধায় পেট চোচো করছে, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত ব্যথায় টনটন করছে। একটু বসতে পেরে ভীষণ আরাম লাগছে। বাস ছাড়ে। মুসাফার চোখ খুলে জানলা দিয়ে তাকায়। এই প্রথম একা এত দূরে যাবে সে, কোনো পুরুষ ছাড়া, স্বামী ছাড়া, তাও স্বামী থেকে বিতাড়িত হয়ে অপবাদ মাথায় নিয়ে। টুপটাপ করে অশ্রু ঝরতে থাকে ওর। ফজরের সালাত আদায় করে বিধ্বস্ত শরীরে বাড়ি ঢুকে হাসান। হাতিনার চৌকিতে থমথমে মুখে বসে আছে বাবা মা। ও ঘরে ঢুকতেই বাবা প্রশ্ন ছুড়েন, বউ আর নাতনি কই? জবাব না দিয়ে রুমে ঢুকে শুয়ে পড়ে ও। পেছনে পেছনে আসে বাবা, হুঙ্কার ছেড়ে বলে, হাসান, বউ আর নাতনি কোথায়? কান্না জড়ানো গলায় হাসান বলে, বাবা আমায় একটু ঘুমাতে দাও, তারপর সব বলবো। হাসানের চেহারায় তাকিয়ে অবাক হয়ে যান বাবা। এত বিষণ্ণ মুখটা যেন ব্যথায় মুষড়ে পড়েছে, অথচ কি ভীষণ শক্ত ছেলে তার। বুকের মধ্যে ব্যথা করে ওঠে বাবার। আর ঘাটান না ছেলেকে, নিজে বলবে না হয় ছেলে। অনেকদিন বাদে রান্নাঘরে এসে দাঁড়ায় হাসানের মা। আজ যে বউ নেই, কাজ করবে কে? নাস্তা রান্নাবান্না এসব করবে কে? ছেলেকে বিয়ে করানোর পর কোনোদিন কাজের চিন্তা করতে হয়নি তাকে। মুসাফা কিভাবে যেন দক্ষ হাতে একাই সব সামলে নিত, তাতে কোনোদিন কৃতজ্ঞ হননি, বরং এটাকে অধিকার মনে করতেন। আজ মুসাফার মুখটা মনে পড়ে তার। হঠাৎ করে মুসাফার চেহারার মনে ভাসে, কেমন খারাপ লেগে ওঠে। এমন সময় উঠোনে এসে দাঁড়ায় মালিকা বেগম। হাঁক ছাড়ে, কই হাসানের মা, তোমার ছেলের বউ কই? চরিত্রহীন বউ তোমার। রান্নাঘর থেকে বেরিয়ে আসেন তিনি। কাপড় থেকে ছাই ছাড়তে ছাড়তে বলেন, কি কও এসব? তাইলে তোমার বউ কই? মাঝ রাতে কই গেছে? চুপ হয়ে যান হাসানের মা। ছেলে এখনও তাদের কিচ্ছু বলেনি। এবার কপাল চাপড়ে বলেন মালিকা, এত বাজে মেয়ে ছেলের বউ কইরা আনছো? তুমগো ছেলের বউ আমার সহজ সরল নাতিটারে ভোলায় ভালায় নিয়ে ভাগছে। নাতিটা বাড়ি আইছিল, ভাবছিলাম ভালা একটা মাইয়া দেখা বিয়া করামো, কিন্তু এই বেশরম মাইয়া স্বামীর সংসার থুয়ে ভাগছে, আর কাউরে পাইল না রে। আমার এত ভালো নাতিটারে ভোলায় নিয়ে গেল। মাথা ঘুরতে শুরু করে হাসানের মায়ের। কি কও এসব? তা নইলে কি রাত থেকে তোমার বউ আর আমার নাতি বাড়িত নাই? সি সি সি, সাদা শরীর দেখাইয়া এমন কুকাম কইরা বেড়ায় তুমগো বউ? মুখ বাঁকিয়ে এসব বলে উঠোনে থুতু ফেলেন মালিকা। অজ্ঞান হয়ে উঠোনে পড়ে যান হাসানের মা। আনাস সে সন্ধ্যাতেই গ্রাম ছেড়েছে, যে সন্ধ্যায় মুসাফফার মুখোমুখি হয়েছিল। উঠোন ছেড়ে এসে চায়ের দোকানে বসে ভাবনায় হারিয়েছিল ও। সব ভাবনার সমাপ্তি একটা কথায় এসে থেমেছিল, আর তা হলো মুসাফফার সামনে দ্বিতীয়বার পড়া যাবে না। এতেই তার আর মুসাফফার কল্যাণ। হাসানকে ও ভালোই জানে। নানির কাছে হাসানের বহুত প্রশংসা শুনেছে। আজ তকদিরের ফয়সালায় আনাসের প্রিয় মানুষটাই হাসানের কাছে। নিশ্চয়ই হাসান এই একবারের ঘটনায় মুসাফফাকে কষ্ট দেবে না, বুঝবে অবশ্যই। স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা নড়বড়ে হবে না। আর যেখানে স্ত্রী হিসেবে মুসাফফা আছে, তবে অবশ্যই ওদের মাঝে বোঝাপড়া অনেক ভালো হওয়ার কথা। একবার হাসান ছাড় দিলেও বারবার দেবে না কখনোই। আর মুসাফফা কষ্ট পাক বা ওর সংসারে কোনো ঝড় আসুক, এটা আনাস যে কখনোই চায় না। আনাসের জন্য হোক, তা আরও আগেই চায় না। এসব ভেবে আনাস সিদ্ধান্ত নেয় সে এই গ্রাম ছাড়বে। দোকান থেকে আর বাড়ি ফিরবে না। ঢাকায় নিজেদের বাসায় চলে যাবে এক কাপড়েই। পরে মোবাইলে কথা বলে নানিকে বুঝিয়ে নেবে। আর মাকেও অন্য কাউকে পাঠিয়ে বাসায় নিয়ে যাবে। কিন্তু ও বাড়ির মুখও আনাস আর কিছুতেই হবে না। তার মুসাফফাকে কোনো ঝামেলায় সে ফেলতে চায় না। কিন্তু আনাস জানে না ততক্ষণে মুসাফফার জীবনে ঝড় নেমে এসেছে। এত কিছু ঘটে গেছে। তার এই না বলে হুট করে ঢাকায় চলে যাওয়াও কত বড় অপবাদের শিকার করবে মুসাফফাকে। দুপুর প্রায় 1টা বাজে। আশেপাশের বিভিন্ন মসজিদে জোহরের আজান হচ্ছে। রোদের তেজে এক মুহূর্ত টেকে যাচ্ছে না। রাস্তাঘাট প্রায় ফাঁকা। খুব প্রয়োজন ছাড়া এ সময় কেউ বাইরে থাকে না। এমন সময় বাস থেকে নামল মুসাফফা। ওর সাথে কোনো বাড়তি ব্যাগ নেই। হাত ব্যাগ কাঁধে ঝুলিয়ে সারাকে কোলে নিয়ে নেমে যায়। সারার আজ কোনো যত্ন হয়নি। সকালে খিচুড়ি, গরম দুধ কিছুই খাওয়া হয়নি। বাসের ভেতরে গরমে শুধু ছটফট করেছে আর কেঁদেছে। এখন রাস্তায় নামার পর কিছুটা শান্ত হয়েছে ও। অনেক খুঁজেও কোনো রিক্সা পাচ্ছে না মুসাফফা। ভাসানটেক যাবে শুনলেই সবাই না করে দিচ্ছে। এই গরমে এতটুকু দূরত্বে যেতে চাচ্ছে না হয়তো। অবশেষে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে একজনকে রাজি করিয়ে রিকশায় উঠেও হুড টেনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাসার নিচে পৌঁছে ফার্মেসির দোকান থেকে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়।
কিছু কিনে একটা প্যাকেট নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। এত ঘন্টা মনের যে জোর নিয়ে এই পর্যন্ত পৌঁছেছিল মুসাফা, হুট করে তা যেন ভেঙে খান খান হয়ে যায়। মুসাফার বুক ভেঙে কান্না আসে, শরীরের সব শক্তি ছেড়ে দেয়। একটা সিঁড়ি বেয়ে ওঠার মতো শক্তি ও পাচ্ছে না। কিভাবে সারাকে কোলে নিয়ে 3 তলা পর্যন্ত উঠবে? মুসাফার মাথা ভনভন করতে থাকে। আব্বু নিশ্চয়ই এই সময় বাসায় আছেন। আমাকে একা এভাবে দেখে কি করবেন তিনি? গ্রাম থেকে কিছু না জানিয়ে আমি একা কেন এসেছি জিজ্ঞাসা করলে কি বলবে ও? স্বামী ওকে মধ্যরাতে ঘর থেকে বের করে দিয়েছে, এটা বলার মতো মুহূর্ত কেন ওর জীবনে এলো? আনাসের সাথে কেন দ্বিতীয়বার দেখা হলো? ও কেন তাকাতে গেল? কেন শয়তানের পাল্লায় পড়েছিল? আজ এত লজ্জা, এত অপমান, এত অপবাদ, এত কষ্ট নিয়ে কোথায় দাঁড়াবে ও? কোথায় মুখ লুকাবে? ভাবতে পারে না মুসাফা। সারাকে বুকে জড়িয়েই লুটিয়ে পড়ে গ্যারেজে। সারা ব্যথা পায়, কাঁদতে থাকে। অনেকক্ষণ বাচ্চার কান্নার আওয়াজ শুনে কৌতূহলবশত দরজা খুলে রাফিয়া আক্তার। একই বিল্ডিংয়ের নিচতলায় থাকেন তিনি। মুসাফাতে প্রতিবেশী বলা যায়। ওর মায়ের সাথে খুব ভাব রাফিয়ার। মুসাফা আর সারাকেও ভালো করেই চেনেন। দরজা খুলে সারাকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে যান তিনি। এগিয়ে এসে দেখেন মুসাফা অজ্ঞান হয়ে পড়ে আছে, নেকাবটা সরে গিয়েছে, ভীষণ মলিন মুখটা। এত সুখী সাংসারিক মেয়েটার হঠাৎ এমন অবস্থা দেখে কিছুই বুঝে উঠতে পারে না তিনি। আশেপাশে বার কয়েক তাকিয়ে খুঁজতে থাকেন সারার বাবাকে। কোথাও না দেখে তিনি নিজেই সারাকে কোলে তুলে আগে ঘরে নিয়ে রেখে আসেন। তারপর মুসাফার আম্মুকে কল করে দ্রুত গ্যারেজে আসতে বলে নিজেই মুসাফাকে টেনে তোলার চেষ্টা করেন। পানি এনে মুখে ছিটান। ততক্ষণে মুসাফার আম্মু নেমে এসেছে। কি হয়েছে ভাবি, হঠাৎ আসতে বললেন যে? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছি বলতে এগিয়ে এসে মুসাফাকে এভাবে পড়ে থাকতে দেখে থমকে যান। পৃথিবীটা যেন দুলে ওঠে তার সোনা মানিকের এই অবস্থা। তার চোখের মণি, আদরের পুতুল এমন মলিন মুখে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? এখন তো তার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে গ্রামে থাকার কথা। রাফিয়া কি দেখেছেন তা বলেন। দুজনে মিলে ধরাধরি করে রাফিয়ার ফ্ল্যাটে নিয়ে যান মুসাফাকে। গালে হাত দিয়ে বসে আছে হাসান। ও ভাবতেই পারছে না বাবা ওকে থাপ্পড় দিয়েছে। বাবার এত আদরের ছেলে ও। কোনোদিন তো বাবা ওকে টোকাও পর্যন্ত দেননি। আজ সে বাবা ওকে এত জোরে থাপ্পড় দিয়েছেন, গালটা জ্বলে যাচ্ছে। সে সাথে মস্তিষ্কে ভূমিকম্প হয়ে যাচ্ছে। হাসানের মা অজ্ঞান হয়ে পড়ার পর মালেকা চাচি ওদের ডেকেছিল। বাবার চিৎকার শুনে ঘুম পালিয়ে যায় ওর। উঠোনে এসে মাকে পড়ে থাকতে দেখে নিজের মাথায় ঘুরিয়ে যায়। বাবা ছেলে মিলে তাকে ঘরে নিয়ে এসে সেবা করে জ্ঞান ফেরায়। হাসানের মা এবার শক্ত করে ধরেন ওকে। কি হয়েছে বলতেই হবে। হাসান উপায়ন্তর না পেয়ে ঘটনা সম্পূর্ণ খুলে বলে। এরপরই গালের ওপর বাবার হাতের উপস্থিতি টের পায়। হাসানের বাবা কোনোভাবে মানতে পারছেন না যে তার ছেলে এখনও এত অপরিণত রয়ে গেছে। ক্রোধ এতটুকু সামলাতে পারে না। যাই হয়ে যাক না কেন, স্ত্রীর যত দোষী থাক না কেন, এভাবে মাঝরাতে তাকে ঘর থেকে বের করে দেওয়াটা মানতেই পারছেন না। প্রচণ্ড রাগে ক্ষোভে তাই গায়ে হাত তুলে ফেলেন। অথচ এই একমাত্র সন্তানটা তার কলিজার টুকরা। ছেলের গায়ে কোনোদিন তিনি ফুলের টোকাও লাগতে দেননি। আজকের অপরাধ যে ক্ষমার অযোগ্য। কিছুক্ষণ থম মেরে থেকে তিনি মুখ খুললেন। হাসান, জি বাবা। বৌমা কোথায়? এক্ষুনি খুঁজে আনো। বাবা, আমি কোথায় খুঁজবো? আমি কিভাবে বলবো? হয়তো ওর বাবার বাসায় চলে গেছে। তাহলে তো আর খুঁজতে হলো না, যাও নিয়ে আসো। হাসান যেন আকাশ থেকে পড়ে। এখন মুসাফাকে আনতে কোন মুখে সে ভাসানটাকে যাবে? মুসাফাকে খুব ভালো করে চেনে সে। এই মেয়ের আত্মসম্মান বোধ প্রবল। এভাবে বের করে দিয়েছে হাসান। এখন আর সে আসতে চাইবে না সহজে। মুসাফার বাবা মাও তাকে ছেড়ে কথা বলবে না। আর তাছাড়া মুসাফার কি ভুল ছিল না? ওর ভুলের শাস্তিও পাচ্ছে। কেন হাসান ওর কাছে গিয়ে নিজেকে ছোট করবে? স্ত্রীর এমন ঘটনা শুনলে কার মাথা ঠিক থাকে? হাসানেরও ছিল না। তাই স্বামী সুলভ কর্তৃত্ব খাটিয়েই একটু না হয় শাস্তি দিয়েছে। এতে বাবা এত রাগ হচ্ছে দেখে বিরক্ত লাগছে ওর, কিন্তু কিছু বলতেও পারছে না। মিনমিন করে বলল, বাবা, মুসাফার কি দোষ ছিল না? কার কি দোষ ছিল দুজনের কথা শুনলেই বুঝবো আমরা। কিন্তু তুমি মাঝরাতে একা বাড়ি থেকে বের করে দিয়ে যে জঘন্য অপরাধ করেছ তার মাসুল নিজেই দিবা। ও যেখানে থাক খুঁজে যেভাবে পারো বাড়ি নিয়ে আসো। তারপর বাকি সব বোঝাপড়া। বউ আর নাতনিকে যতক্ষণ না পাচ্ছ আর আনতে না পারছো বাড়ি এসো না। উঠে গটগট করে শব্দ তুলে বেরিয়ে যান হাসানের বাবা। হাসানের মাও এক পলক ওর দিকে তাকিয়ে নিজের কাজে মন দেন। খুব অসহায় আর ছোট ছোট লাগে ওর নিজের। সারাকে খুব মনে পড়ছে। ভীষণ কষ্ট লাগছে ওর। এমন আদুরে মেয়েটা তার সারা রাত কোথায় ছিল, এখন কোথায় আছে, কি করছে, কি খেয়েছে ভেবে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সন্তানের মায়া হয়তো একেই বলে। নিজের মাঝে এবার খারাপ লাগে। ওদের খুঁজে বের করার প্রতিজ্ঞা নিয়েই বের হয় বাড়ি থেকে। বাড়ির রাস্তায় বেরোতেই হাসান খেয়াল করে সবাই ওর দিকে কেমন কেমন দৃষ্টিতে তাকাচ্ছে। নিজেরা কী সব বলাবলি করছে। মোড়ের চায়ের দোকানটা পেরোতেই পেছন থেকে মোতালেব চাচা ডাকলেন, হাসান না রে? জি চাচা, দাঁড়িয়ে জবাব দেয় ও।
কি ব্যাপার বেডা, গায়ে জোর টোর নাই নাকি? ঘরের বউ আবার রাইতের আধারে বেডা গো হাত ধরে পালায় কেমনে? বউরে সুখ দিতে না পারলে চাচা গয়া কইতি, শিখাইয়া দিতাম বলে শব্দ তুলে থুতু ফেলেন মাটিতে। হাসানের মাথা ধপধপ করে ওঠে। মুসাফাকে নিয়ে এমন কথা বলার সাহস কিভাবে করে এই বুড়ো শয়তান? এর অতীত ইতিহাস হাসান খুব ভালো করে জানে। চুলদারি পেকে গেলেও গ্রামের বখাটে একজন হিসেবে চিহ্নিত। মুসাফা ওর স্ত্রী ও শাসন করেছে, কিন্তু মুসাফা কেমন তাও ভালো করে জানে হাসান। এসব কথা ওর রক্তে আগুন ধরিয়ে দিল। বুঝতে পারল মুসাফাকে শায়েস্তা করতে গিয়ে হাসান নিজেই শায়েস্তা হয়ে গেছে। এক পা এগিয়ে হাসান বলে, শুনুন চাচা, আপনি বয়সে মুরব্বী, তাই বেশি কিছু বললাম না, কিন্তু ভবিষ্যতে আমার স্ত্রীকে নিয়ে কেউ এমন মন্তব্য করার সাহস করলে তার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব। বলতে দেরি, লম্বা কদম ফেলে উধাও হয়ে যেতে দেরি হয় না হাসানের। মোতালেব চাচা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। আনাস বাসায় ফিরে লম্বা ঘুম দিয়ে ওঠে। ক্ষুধায় পেটে যখন ইঁদুর দৌড়াচ্ছে ঠিক তখনই বাধ্য হয়ে বিছানা ছাড়ে। মাথা চুলকাতে চুলকাতে ফাতেমার রুমের দিকে হাঁটা দেয়। নাস্তা দিতে বলবে বোনকে, কিন্তু কারোর সাথে জোরে হেসে হেসে কথা বলতে শুনে দরজায় আওয়াজ না করে থেমে যায় আনাস। স্পষ্ট শুনতে পায় ফাতেমা বলছে, আরে আম্মু, তুমি চিন্তা করো না, ওই মেয়ে আবার আনাসের কাছে আসবে, এমন ব্যবস্থা আমি করছি। একটার পর একটা ঢেউ তালে তালে আসছে আর হারিয়ে যাচ্ছে। আনাস সেদিকে তাকিয়ে থাকে। ঢেউগুলোকে ওর জীবনের কষ্টের মতো মনে হয়। একটা না হারাতেই পেছন থেকে আরেকটা এসে উপস্থিত হয়। ওর জীবনের প্রতিটা গল্পে এত কষ্ট কেন ভেবে পায় না। কখনো কাউকে প্রশ্ন করতেও ইচ্ছা করেনি। ও নিজেই খুঁজছে ওর জীবনের সুখ পায়রাকে। হয়তো পেয়েছেও, তার মাঝে কেন আবার পচা শামুকে পা কাটতে গেল? হয়তো কিছুই না, আবার অনেক কিছু হয়ে গেছে। আনাস কখনো মুসাফাকে ফিরে চায়নি, তবে কেন ফাতেমা এমন ষড়যন্ত্র করছে? প্রিয় মানুষটা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করুক, সে তো সংসার নষ্ট করতে চায়নি। কিন্তু আজ আনাসার কারণে মুসাফার জীবনে কষ্টের এই কালো পর্দা নেমেছে। আত্মগ্লানিতে ভরে যায় মন, অপরাধ বোধ খামছে ধরে হৃৎপিণ্ডে। যে চোখের গভীরে মায়ায় সাঁতরে বেড়ায় সবাই, আজ সে চোখে একরাশ বিষণ্ণতা জলকণা হয়ে সাঁতরাচ্ছে। ভাইয়া, ফুলের মালা নিবেন? নেন না একটা। ছোট্ট একটা মেয়ের ডাকে ধ্যান ভাঙে আনাসের। 7-8 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে, মলিন পোশাক গায়ে, চুল উস্কো খুস্কো, শরীরে ধুলাবালি। এত কিছুর পরও মেয়েটাকে সুন্দর ফুলের মতো লাগছে। আনাস মনে মনে হাসে, মুসাফার মতো রূপবতী হবে এই মেয়েটা, কিন্তু সেই রূপ প্রিয় মানুষকে ছিনিয়ে নেওয়ার কারণ হবে না তো? মেয়েটার জন্য মুহূর্তেই মায়া জন্মায় ওর হৃদয়ে। কত রে একটা মালা? 20 টাকা ভাইয়া। টাকা কি? বল টাকা। পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে একটা মালা তুলে নেয় আনাস। টাকা হাতে নিয়েই মেয়েটা দৌড় লাগায় আর চিল্লিয়ে বলে, 20 টাকাই। আনাস শব্দ করে হেসে দেয়। হাতের ছেলে এলে এমন ছোট ছোট অনেক মেয়ের দেখা পাওয়া যায়। কেউ গোলাপ ফুল, কেউ বেলি ফুলের মালা, কেউ বাদাম বিক্রি করে। যুবক শ্রেণীর মানুষ দেখলেই এরা যেভাবেই হোক এটা সেটা বলে ফুল বাদাম হাতে ধরিয়ে দেবে। ইচ্ছে পাকা মেয়েগুলো আনাসের পকেট থেকেও কত টাকা খসিয়েছে। মন বেশি খারাপ থাকলে এখানে এসে বসেও আর পকেট থেকে 20 বা 50 টাকা নামিয়ে তবে উঠতে হয়। মালিকার বচনের তোপে হাসানের মায়ের মাথা খারাপ হয়ে যায়। মুসাফার জীবনের গল্প জেনে আত্মীয়তা করেছিল ওরা, কিন্তু সেই অতীত একদিন এভাবে মোড় ঘুরে বর্তমানকে বিষাক্ত করে তুলবে তা কখনো ভাবেনি। আনাস যে মালিকার নাতি তাই বা জানত কে তখন? রাগে দুঃখে হাসানের মায়ের ইচ্ছা করে মাথার চুল টেনে ছিঁড়তে। এত বড় ভুল সে কিভাবে করল? আজ সারা গ্রামে ছিছি রব। মালিকা আরও ব্যাপকভাবে ছড়াতে তৎপর। কারো কি মাথায় আসছে পালিয়ে যদি যায় তবে অপরাধ তো দুজনেই করেছে, কিন্তু দোষ শুধু মুসাফার আর হাসানের পরিবারের কেন হবে? আনাস আর আনাসের নানীরা কেন ছাড় পাবে? কেন উঁচু গলায় কথা বলবে? এসব ভেবে হুট করে মেজাজ চড়ে বসে হাসানের মায়ের। চট করে হাতিটা ছেড়ে উঠোনে নেমে আসেন। এতক্ষণ এখানে বসেই তোপ দাগাচ্ছে আনাসের নানী মালিকা। এবার আঙুল উঁচিয়ে জবাব দেয় হাসানের মা, খবরদার, আমার ছেলের বউরে নিয়ে আর একটা কথাও বলবি না। বহুত বলছিস। আর না, তোর নাতি এত ভালো হইলে আরেকজনের বউ নিয়ে পালায় কেন রে? যা আগে নিজে সরকার তেল দে। দ্বিগুণ তেজ নিয়ে মালিকা জবাব দেয়। পাল্টা জবাব ছুড়ে হাসানের মা। ঝগড়ার আগুনে কেরোসিন ঢালতে ছুটে আসে আরও কজন পাড়াপড়শি। দুজনের ভদ্রতার মুখোশ খুলে পড়ে। ভাষা লাগাম হারাতে থাকে। মাথার ঘোমটা কাঁধে নামে। গলার আওয়াজ মাইক ছাড়িয়ে যায়। উপভোগ করতে ভিড় জমায় সবাই। মুসাফার সেই দীর্ঘ মেহনত, শাশুড়িকে পর্দার আবরণে ঢাকার প্রচেষ্টা, ঘরে দিনের পরিবেশ তৈরি, সবই ভেঙে খান খান হয়ে যায় ওদেরই উঠোনে, ওরই চরিত্র নিয়ে ঝগড়ার নিচে। সেই পুত্রবধূ কোনো মাসালা নিতে যার কাছে ছুটে আসতো সবাই, নিজেদের ঘরের বউকে যার মতো হতে বলতো, যার প্রশংসায় পঞ্চমুখ থাকত, আজ মালিকার সাথে গলা মিলিয়ে এত জঘন্য অপবাদ দিতে দ্বিতীয়বার ভাবছে না কেউ।
এখানে অন্য কিছু হতে পারে, একটাবার বলেনি কেউ। মুসাফফার দীর্ঘ 23 বছর বহু যতনে বহু সংযমে লালিত চরিত্র সৌরভকে নিমেষেই সবাই দুর্গন্ধযুক্ত বানিয়ে দিল। কি থেকে কি হয়ে গেল? ঘণ্টা পেরোলে গলার তেজ কমল দুজনেরই। ঝগড়া প্রায় থেমে আসছে। উৎসাহী জনতাও যার যার ঘরে ফিরছে। তামাশা দেখা শেষ। মালিকা কিংবা হাসানের মা কেউ বুঝল না কি বড় ক্ষতি আজ তারা নিজেদের করল। বুঝে কিংবা না বুঝে হোক, তারা স্বীকৃতি দিয়ে দিল যে আনাস মুসাফা পালিয়েছে, অথচ নিশ্চিত তারাও জানে না। বরং এই ভাবনাকে সত্য বানিয়ে কার অপরাধ বেশি আর কার কম এ নিয়ে ঝগড়ায় মেতেছে। এর প্রভাব কতদূর যাবে তা যদি তারা জানত। বাজার থেকে ফিরে হাসানের বাবার মনে দাগ কাটে। এলাকার এবং বাড়ির পরিবেশটা কেমন গুমট ধরে রয়েছে। হাসানের মাকে কোথাও দেখতে পায় না। সারা বা মুসাফা কেউ ছুটে আসে না। চিপসের প্যাকেট আজও তিনি অভ্যাসের বশে নিয়ে এসেছেন, কিন্তু দাদা দাদা বলে ছুটে এসে ধরার জন্য সারা যে আজ ঘরে নেই। দ্রুত পায়ে এগিয়ে বাজারের ব্যাগটা হাতে তুলে কল চেপে ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য মুসাফাও নেই। হাসানকে তো নিজেই পাঠিয়ে দিয়েছেন। এখন হাসানের মায়ের দেখাও পাচ্ছেন না। একদিনে তার বাড়িটা কেমন ভুতুরে হয়ে গেছে, অথচ হাসি আনন্দ কোলাহলে মুখরিত ছিল গতকালও। ভীষণ খারাপ লাগে তার। পুরুষ মানুষ বলে হয়তো প্রকাশটা কম হয়, কিন্তু ভেতরটা ঠিকই পড়ে। পাঞ্জাবি খুলে এসে নিজেই বাজারের ব্যাগটা খুলে ছোট মাছ বাছতে বসে যান। হাসানের মায়ের দেখা তখনও পাননি। তার আগেই পাঁচিলের ওপাশ থেকে হাঁক দেয় সাইফুল নামে পরিচিত এক পড়শি। সাংবাদিক বলে একটা খেতাবও আছে তার। একা বাড়িতে হাসানের বাবাকে পেয়ে মূল ঘটনায় আরেকটু মশলা মিশিয়ে পরিবেশন করেন। অনেকটা সময় নিয়ে পুকুরের পানিতে মাথা আর মুখ ধোয় হাসানের মা। তারপর থম মেরে বসে থাকে। হাসানের বাবার মুখোমুখি হওয়ার সাহস হচ্ছে না তার। মানুষটা আজীবন তাকে বুঝিয়েছেন অযথা কথাবার্তা, গিবত, শেকায়েত, ঝগড়াঝাটি না করতে। সেখানে আজ সব শেষ করে দিয়েছেন তিনি। পুরো গ্রাম এক করে ফেলেছেন। মানুষ তাদেরকে নিয়ে মজা করছে, কুৎসা রটাচ্ছে। এদিকে পেঁজা তুলার মতো আকাশে সাদা সাদা মেঘ উড়ছে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে, অসময়ের বৃষ্টি। মুসাফার মনে হলো তারই কান্নার প্রতিচ্ছবি হয়ে আকাশ বৃষ্টি ছড়িয়েছে। মা বাবা কেউই মুসাফাকে কোনো প্রশ্ন করেনি। কেন এভাবে একা এলো, হাসান কোথায়, কি হয়েছে ওদের, কিছুই জানতে চায়নি। বরং অন্য সময়ের মতোই ভীষণ স্বাভাবিক আচরণ সবার। মুসাফা বুঝতে পারে বাবা মা ওকে সময় দিচ্ছেন স্বাভাবিক হওয়ার, নিজ থেকেই গুছিয়ে সব বলার। আজ দুপুরের খাবারের পর মাকে নিজের রুমে ডেকে এনে সব বলেছে মুসাফা। মন খুলে কেঁদেছে মায়ের কোলে, কিন্তু মায়ের কোনো অনুভূতি তিনি প্রকাশ করেননি। নীরবে শুধু শুনেই গেছেন। আসরের আজান শুনে রোবটের মতো নিশ্চল ভঙ্গিতে উঠে গেছেন নামাজ পড়তে। মাকে কিছুই বলতে না দেখে মন ভাঙে মুসাফার। কিছু তো বলবেন, মুসাফা ভুল করলে বলবেন, শুধরানোর পথ বাতলে দেবেন, আর যদি ঠিক করে থাকে তাও তো বলবেন। কিন্তু তিনি যে কিছুই বলেননি, এমন তো আর কখনো হয়নি। জীবনের চলতি পথে ওকে সবসময় সব রকমের আদেশ, উপদেশ, শাসন, পরামর্শ দিয়েছেন তিনি। আজ তার নির্লিপ্ততা মুসাফফার ভেতরটা ভেঙে দিল। খুব মনে হচ্ছে যেভাবেই হোক যদি হাসানকে বুঝিয়ে হাসানের কাছেই ফেরত যেত, তাহলে আজ এমন বিভৎস পরিস্থিতির শিকার হতো না। হাসানকে মনে পড়ে ওর দাম্পত্য জীবনের সবটুকু সময়ে ভীষণ ভালোবেসেছে এই মানুষটাকে। সম্মান, ভালোবাসা, ভরসা, মায়া কিছুতেই কার্পণ্য করেনি। তাকে ছাড়া একদিনও মায়ের বাড়ি এসে থাকেনি। সারার জন্মের পর সবার অনুরোধ উপেক্ষা করেও কষ্ট হলেও শ্বশুর বাড়ি থেকেছে, তবুও হাসানকে ছেড়ে মায়ের বাড়ি এসে আরাম করেনি। আর আজ সে মানুষটা তাকে এভাবে ভুল বুঝল, এত কঠিন শাস্তি দিল। মন মানে না ওর। মন যেমন পুড়ছে হাসানের জন্য, তেমনি ভীষণ কষ্টে মানুষটার প্রতি অভিমান জমেছে। এসব ৭-৫ ভাবতে ভাবতেই শুনতে পায় কলিং বেলের আওয়াজ। মাথায় ঘোমটা টেনে লুকিং হোলের সামনে দাঁড়ায় মুসাফা। ওপাশের মানুষটাকে দেখে ভীষণ থমকায়। ফাতিমা বেশ ফুরফুরে মেজাজে রান্নাঘরে কাজ করছে। আজ চালের গুঁড়োর রুটি আর গরুর গোশতের ঝাল ভুনা করবেও। আনাসের খুব পছন্দের খাবার। সাথে বোরহানির কথা ভাবলেও এখন সে চিন্তা বাদ দিয়েছে। পুদিনা বা ধনিয়া পাতা কোনোটাই ঘরে নেই। ফ্রিজের এক কোণে টক দইয়ের আধা লিটারের বক্সটা পড়ে আছে ঠিকই, তাতেও পর্যাপ্ত দই নেই। এই মুহূর্তে এসব কাউকে দিয়ে আনানো সম্ভব নয়, তাই আপাতত বোরহানি ভাত, রুটি দিয়েই গরুর গোশত বেশ জমবে। আনাস ফিরলে দুই ভাই বোন আরাম করে খেতে খেতে গল্প করবে। কথা প্রসঙ্গে মুসাফার নাম উঠাবে ও। আনাসের ভাবগতি লক্ষ্য করেই কথার নৌকা চালাবে। মনের ভেতরে চাপা এই উদ্দেশ্যের জন্যই রান্নাঘরে ছোট পরিসরে আয়োজন। কারণ ফাতিমার সবসময় মনে হয় খাবার দিয়ে পুরুষের মনকে অনেকটা প্রভাবিত করা যায়। ক্লান্ত পুরুষ যখন ঘরে ফেরে তাকে ঠান্ডা কোমল পানীয় যেমন চাঙা করে তোলে,
আবার গরম গরম সুস্বাদু খাবার ঠিক একইভাবে তার মেজাজকে ঠান্ডা করে রাখে। এই থিওরি প্রায়ই অনুসরণ করে ফাতিমা এবং বেশ ভালো ফলও পেয়েছে। আজও সেই আশাই করছে। কিন্তু ঘড়ির কাঁটা নির্দিষ্ট সংখ্যা পেরোনোর পরেও যখন আনাস ফিরল না, তখন দুশ্চিন্তা ভিড় করল ফাতিমার মনে। এই কদিন নিয়ম মেনে সুন্দর করেই তো ঘরে ফিরছিল ও, আজ কি হলো? চিন্তিত মনে মোবাইল হাতে নিয়ে বার কয়েক কল করলেও ওপাশ থেকে এক সুরেলা কণ্ঠীর নারী জানিয়ে দিল নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অজানা আশঙ্কায় এবার হৃদয় কাঁপতে শুরু করে ফাতিমার। আনাসের কিছু হয়েছে? আবার হারিয়ে যাবে নাকি? মুসাফার সাথে কোনো কথা বা দেখা হয়েছে ওর? হাজারো প্রশ্ন মনে ভিড়লেও উত্তর খুঁজে পাবে কোথায় ও? অনেকগুলো সংখ্যা পেরিয়ে ঘড়ির কাঁটা যখন রাত 12টাতে পৌঁছালো, তখন আর চুপ করে থাকতে পারল না ফাতিমা। এবার মাকে কল দিল। উদ্বিগ্ন কণ্ঠে জানালো আনাস এখনও ঘরে ফেরেনি। কল ঢুকছে না, মোবাইল বন্ধ। কিছু বলেও যায়নি। মা দেখবেন বলে আশ্বস্ত করল ফাতিমাকে। তার কিছুক্ষণ পরেই আনাস ফিরল, কিন্তু বরাবরের মতো শান্ত সমাহিত আনাস নয়। কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে ওকে। মায়াবী চোখ দুটো ভীষণ লাল, চেহারা জুড়ে বেদনার ছাপ স্পষ্ট। ফাতিমা কথার খেই হারিয়ে ফেলেছে ভাইকে এভাবে দেখে। শুধু জিজ্ঞেস করলো, খাবে না? আনাস মাথা নাড়িয়ে না বলেই নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। ফাতিমার মন খারাপ হয়ে গেল। পরিকল্পনা মাফিক কিছুই হয়নি। ভাইয়ের ব্যথাতুর মুখটা ওর কলিজায় গিয়ে লেগেছে। কি হয়েছে ও জানে না, তবে আনাস ভালো নেই সেটা বুঝতে কষ্ট হয়নি ওর। নিজেও আর খেলো না, খাবার ঢেকে রেখে গিয়ে শুয়ে পড়ল। দুই ভাই বোনের আর পছন্দের খাবার কাড়াকাড়ি করে খেতে গল্প করা হলো না। খালি পেটেই শুয়ে রইল দুজনেই। সারা ঘুমের মাঝে হাসছে। হাসান ঝুঁকে মেয়ের চেহারায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েকটা চুল কপালে অবিন্যস্ত ছড়িয়ে আছে। পাঞ্জাবির গলার কাছের বোতামটা খোলা। বাতাসের বেগ কিছুটা দাড়িতেও লাগছে। হালকা নড়ছে। চেহারায় ভীষণ উজ্জ্বলতা ছড়িয়ে আছে। কেমন তৃপ্ত লাগছে ওকে। এভাবে কি দেখছ? হাসানের প্রশ্নে টনক নড়ে মুসাফফার। নয়তো কতক্ষণ এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে স্বামীকে পর্যবেক্ষণ করতেও নিজেও জানে না। মাত্র একটা দিনের ব্যবধান, অথচ মুসাফফার মনে হচ্ছে এই মানুষটাকে কত যুগ ধরে সে দেখে না। হাসানের চুল যে একটু বড় হয়েছে, কাটেনি, কই সেটাও তো এতদিন দেখেনি মুসাফফা। ওর দাড়ি যে হালকা লালচে, তাও যেন এতদিন জানত না ও। গলার কাছের বোতামটা খুলে রাখলে যে ওকে এত আকর্ষণীয় লাগে, তাও তো আগে খেয়াল করেনি। এত সব কিভাবে এতদিন ওর চোখ ফাঁকি দিয়েছে? নাকি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল? এই একদিনের বিচ্ছেদের কঠিন ভুল বোঝা যেন এখন ওদের জন্য খায়ের হয়েই এলো। দুজনের হৃদয়টা এখন ভীষণ শান্ত, তৃপ্ত, আবার ভীষণ অস্থির। বেকার আর ভালোবাসায় নিজেদের আগলে নিতে ভাবনার সুতো টান দিয়ে দৃষ্টি আকর্ষণ করে হাসান বলল, কি মোহতারামা, শোবার প্রস্তুতি নেবেন না? নাকি এখনই আবার ফেরত পাঠানোর ইচ্ছে? মুসাফফা জবাব না দিয়ে তড়িঘড়ি করে খাট ছেড়ে উঠে যায়। আলমিরা থেকে একটা লুঙ্গি বের করে হাসানের হাতে ধরিয়ে দেয়। তারপর হাত বাড়িয়ে অনেকটা নাটকীয়ভাবে ওয়াশরুমের দিকে ইঙ্গিত করে। হাসান মুচকি হাসে। এই হাসিতেই বারংবার ঘায়েল হয় মুসাফফা। মনে পড়ে বিকেলে হাসানকে যখন লুকিং হলে দেখল, তখন ভূত দেখার মতো চমকে উঠেছিল। কাঁপা হাতে দরজা খুলে দিলেও কথা বলতে ভুলে গিয়েছিল। সালামটুকু পর্যন্ত দেয়নি। অভিমান, অভিযোগ আর যন্ত্রণায় কেমন অনুভূতি হয়েছিল হৃদয়ে, তা সম্পূর্ণ ওর অচেনা। হাসান নিজে ওকে সালাম দিয়ে এগিয়ে সোফায় বসে। ততক্ষণে মুসাফার মা এসে দেখেন হাসান এসেছে। বাকি পরিস্থিতি তিনিই হালকা করেন। স্বাভাবিক কুশলাদি বিনিময় করে মুসাফার বাবাকে এনে বসিয়ে দেন মেয়ের জামাইয়ের সামনে। তারপর মুসাফার হাত ধরে বলেন, চলো আমরা নাস্তার ব্যবস্থা করি। কি ভেবে যেন আবার পেছনে ফিরে বলেন, তা বাবাজি তুমি শ্বশুরের সাথে গল্প করো, আমরা এই আসছি একটু। কয়েকদিন যাবতই তোমার আব্বু ভাবছিলেন গ্রামের পরিস্থিতির কথা শুনবেন, এখন তো সরাসরি আলাপের সুযোগ হলো। কথাগুলো তিনি হাসানের চোখে স্থির দৃষ্টি রেখেই বললেন। মুসাফা অবাক হলো এভাবে মাকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দিতে, কিন্তু নিজের বিচক্ষণতায় যা বোঝার বুঝে নিল। ততক্ষণে মুসাফা মায়ের হাত ধরে ড্রয়িং রুম ছেড়ে রান্নাঘরে চলে গেছে। জামাই এসেছে কেন বুঝিস? মুসাফা বুঝলেও মাথা নাড়ল না এর ভঙ্গিতে। সেই কখন থেকে কথা বলছিস না, তোর কি মুখ নেই? মাথা নেড়ে আবার কেমন উত্তর দেওয়া। এবার মুখ খুলে মুসাফা, না মা বুঝিনি, সে ভুল বুঝতে পেরেছে, তাই তোর কাছে ছুটে এসেছে। তোদের প্রসঙ্গে কোনো কথাই আমি তোর বাবাকে বলিনি, আর বলতেও চাচ্ছি না। এই মুহূর্তে এসব নিয়ে তোর বাবার সামনে কথা হলে সে ছোট হবে। সে তো ভুল বুঝতেই পেরেছে, স্বামীকে আর কেন ছোট করবি? ভুল তো তোরও ছিল। এবার নিজের ভুল স্বীকার করে স্বামীর সন্তুষ্টি আদায় করে নে, নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নে। একান্তই সেরকম বড় কিছু হলে আমরা তো আছি, কিন্তু অযথা ভুল বোঝাবুঝি করে স্বামীকে কারোর সামনে ছোট করিস না। কি বলছি বুঝতে পেরেছিস? আবারও মাথা নাড়ে মুসাফা। সে বুঝেছে। মায়ের চোখ পাকিয়ে তাকানো দেখে কিছুটা থতমত খেয়ে সাথে সাথে মুখে বলে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি।
মুখ টিপে হাসেন মুসাফার মা। মেয়েটা আসলেই মায়ের কাছে বড় হয়নি, নিজে এক সন্তানের মা হয়েও ছোট্ট বিষয় কি সুন্দর মাকে মেনে চলছে। তারপর এসব বিষয়ে আর কোনো কথাই বাবা মায়ের সাথে হয়নি। বাবাকে এভাবে একা চলে আসার, হাসানের আবার নোট আসার ব্যাপারে মা কি বুঝ দিয়েছেন মুসাফা জানে না, জানার আগ্রহ নেই। তবে একটা বিষয়ে মুসাফা আজ খুব ভালো করে মায়ের কাছে শিখেছে, আর তা হলো কোনো অবস্থাতেই স্বামীকে ছোট করতে নেই। স্বামী যেন কারো কাছে অন্তত স্ত্রীর কারণে ছোট বা অসম্মানিত না হন, সে বিষয়ে স্ত্রীকে খেয়াল রাখতে হয়। বিকেলটা কেটে গেল বেশ সুন্দর করে। বাবা মা, মুসাফা, হাসান আর সারা মিলে আনন্দ করে নাস্তা আর গল্পে কেটেছে সময়। যদিও এই পর্যন্ত মুসাফা সরাসরি হাসানকে কিছু বলেনি, কেমন অস্বস্তি আর জড়তা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, কিন্তু হাসান একদম স্বাভাবিক আচরণ করছে, যেন বিগত একটি দিনে কিছুই ঘটেনি ওদের মাঝে, কিছুই হয়নি। মুসাফার জড়তা বুঝতে পেরেও হাসান ধরা দেয়নি। মাগরিবে সালাত আদায় করে হাসান বাসায় আসার পরই ওদের একান্তে কথা বলার সুযোগ মিলল। জামাইকে মেয়ের রুমে পাঠিয়ে দিয়ে সারাকে নিজের কাছে রেখে দিলেন মা। ওরা একটু নিজেরা কথা বলুক, নিজেরা বোঝাপড়া করে নিক, এই সুযোগটা দেওয়াই উদ্দেশ্য। মুসাফা সালাত শেষ করে নামাজে বসেছিল। হাসানকে রুমে ঢুকতে দেখে লজ্জা আর অস্বস্তির অনুভূতি ওকে আঁকড়ে ধরল। বিয়ের পরের প্রথম সাক্ষাতের মতো লাগছিল ওর কাছে। একাকী দুজন চুপচাপ বসে আছে, কারো কোনো কথা নেই। যদিও হাসান মনোযোগ দিয়ে মুসাফার চেহারার অভিব্যক্তি খেয়াল করছেও, হাতের আঙুলে ওড়নার কোনা পেঁচিয়ে মোটা আবরণ তৈরি করছেও, ফ্যান ফুল স্পিডে চলা সত্ত্বেও কপালে ঘামের বিন্দু জমেছে। চেহারা কখনো লজ্জায় আরক্ত হচ্ছে, লাল নীল কত রূপে পাল্টাচ্ছে। হাসান মুচকি হাসে। হাসানের প্রতি অভিমানে চেহারা মলিন হচ্ছে ওর, রাগে লাল হচ্ছে, আবার নিজের ভুলের জন্য অনুতপ্ততায় ভাসছে, লজ্জা পাচ্ছে। খুব ভালোভাবেই ওর অনুভূতি পড়তে পারছে হাসান। এবার একটু আরাম লাগে ওর। না, ওর মুসাফা ওরই আছে, ভুল বুঝেছিল ও নিজেই। এভাবে গ্রামে গভীর রাতে ঘর থেকে মাসুম বাচ্চাটা সহ বের করে দিয়েছিল, আবার ছাদ করে উঠে বুকটা। যতদিন বাঁচবে এই ভুলের কথা কখনো ভুলতেও পারবে না ও। কাপুরুষতার পরিচয় দিয়েছিল রাগকে নিয়ন্ত্রণ না করে। কিভাবে পেরেছিল ওদেরকে বের করে দিয়ে নিজে ঘরে থাকতে? হাসান জানে না সেই মুহূর্তে ইবলিস পুরোপুরি ওকে মুরিদ বানিয়ে ফেলেছিল, নয়তো এতটা ভুল ও কিভাবে করতে পারলো। রবের হাজারো শুকরিয়া আদায় করে যে মুসাফা সারাকে নিয়ে নিরাপদে এই পর্যন্ত পৌঁছেছে, না হলে কি হতো? হাসান আর ভাবতে চায় না, এখানে লাগাম টেনে দেয়, গলা ছেড়ে মুসাফার দিকে ঝোঁকে। সব শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। দয়া করে তোমার সুন্দর কণ্ঠটা না শোনার যন্ত্রণা দিও না বৌজান। ওর এই কথা কেন যেন মুসাফার অভিমানের পারদে আগুন জ্বালিয়ে দিল। কথা না বলে মুখটা ঘুরিয়ে নিল ও। হাসান হাঁটু মুড়ে বসে ওর হাত দুটো ধরে চেহারার দিকে তাকিয়ে রইল। মুসাফা তাকাবে না করেও তাকিয়ে ফেলল। এই মানুষটার প্রতি তো কম মায়া জমেনি। কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, চেহারা জুড়ে অপরাধীর ছাপ ঝুলিয়ে রেখেছে। ভালোবাসার মানুষটাকে এভাবে দেখতে মোটেও ভালো লাগছে না ওর। চোখ ভরে আসে মুসাফার। তখনও হাসান অনুনয় করেই চলেছে। এই যে একটু ভালোবাসা, যত্ন, সুন্দর কথা মুসাফাকে সব কষ্ট ভুলিয়ে দিল। অশ্রুর সাথে গলে গলে পড়ে গেল সব অভিমান, অনুযোগ, অনুতপ্ততা। হাসান ওয়াশরুম থেকে ফিরে বিছানা গুছিয়ে শুয়েও পড়েছে, কিন্তু মুসাফা খাটের এক কোণে বসে তখনও ভাবনার জালে সাঁতার কাটছে। এর মাঝে কলিং বেলের শব্দে ভাবনার সুতো ছিঁড়ে হাসান নিজেই উঠে যায় দরজার দিকে। এত রাতে কে এসেছে দেখতে? কুরিয়ার থেকে একটা পার্সেল এসেছে, মাছের ধরনের একটা বক্স, র্যাপিং পেপারে মোড়া। কে পাঠিয়েছে জিজ্ঞাসা করতে চোখে পড়ল এক কোণে লেখা প্রেরকের নামের দিকে। মুখটার সাথে সাথে অন্ধকারে ঢেকে যায়। আনাস পাঠিয়েছে এই পার্সেল। মধ্যম ধরনের কার্টুনটা খুলতে বেরিয়ে এলো একটা ডায়েরি, আরও দুটো ছোট ছোট বক্স। হাসান তড়িঘড়ি করে ছোট বক্স দুটো একদিকে সরিয়ে ফেলল। কার্টুন আর ওপরে মোড়ানো পেপারগুলো ন্যানো সেকেন্ডের মধ্যে হাতের মুঠোয় দলা পাকিয়ে জানালা খুলে ছুঁড়ে মারল। এরপর সোফায় অতি স্বাভাবিক ভঙ্গিতে ডায়েরি খুলে বসল। মস্তিষ্ক বারবার সংকেত পাঠাচ্ছে এখনই মুসাফার রুম থেকে বেরিয়ে এসে জানতে চাইবে কে এসেছিল। এত রাতে রুমে না গিয়ে ড্রয়িং রুমে বই নিয়েই বা বসে পড়ল কেন? জবাব ভেবে রেখেছে হাসান। অন্যের ডায়েরি অনুমতি ছাড়া ধরা বা পড়া উচিত নয়, সেটা হাসান জানে। তবে এখন এসব উচিত অনুচিতের পাল্লায় পড়তে চায় না সে। খুব ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা সামনে নিতে চায়। মুসাফা তার প্রিয়তমা স্ত্রী, তার সন্তানের মা। একটা প্রশান্তিময় ঘর আর সংসার হাসানকে যে উপহার দিয়েছে সে মুসাফা, তাকে যেভাবেই হোক আগলে রাখতে চায় হাসান। বাইরের কারো কথা বা আচরণে নিজের ঘরে অশান্তি ডাকতে চায় না।
আগের মতো ভয়ঙ্কর ভুলও দ্বিতীয়বার করতে চায় না। ডায়েরি খুলতেই প্রথমে একটা ছবি বেরিয়ে এলো। ষোড়শী এক অনুপমা সুন্দরী ছবি। হালকা গোলাপি রঙের কারুকাজ করা ওড়নায় পেঁচানো, চেহারাটা সৌন্দর্যের প্রতীক মনে হচ্ছে। এই চেহারা হাসানের চেনা, খুব চেনা, হৃদয়ের একদম গভীরে। যে মানুষটা রাজত্ব করে হরহামেশা, সে মানুষটাই এই চেহারার মালকিন মুসাফা। বিয়ের উদ্দেশ্য নিয়ে যখন মুসাফাকে দেখেছিল তখন এই সৌন্দর্যে অনেকটা ভাটা পড়েছিল। মায়াবী এই মুখটার উপর লেপটেছিল বিষণ্ণতার প্রলেপ, চোখের নিচে জমেছিল কালচে দাগ। ভরা পূর্ণিমায় যেন অমাবস্যা একটু ছায়া ফেলেছে। মুসাফার বাবা বলেছিল একটু মন খারাপ তার, তবে বিয়ের পর আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলেই তার বিশ্বাস। বাবার বিশ্বাসের মর্যাদা রেখেছে মুসাফা। বিয়ের পরপর আস্তে আস্তে অমাবস্যার ন্যায় বিষণ্ণতার চাদর খুলে পূর্ণিমা হয়ে উঁকি দিয়েছে। নিজের সৌন্দর্য একটু একটু উন্মুক্ত করেছে হাসানের তরে। শ্বশুর শাশুড়ির প্রিয় পাত্রী হয়েছে। ফুলের ন্যায় ফুটফুটে একটা কন্যা সন্তান উপহার দিয়ে হাসানকে ভরপুর করে তুলেছে। এখন মুসাফার সৌন্দর্য সেই ষোড়শী কন্যার চেয়েও বেশি। আগে সেই অপরিপক্কতার ছাপ কাটিয়ে তাকে লাগে পূর্ণতায় টলমল একটি স্বচ্ছ দিঘি, যাকে আগাগোড়া পুরোটাই দেখতে পারে হাসান, যার চোখে চোখ রেখে সুখ দুঃখের দিনগুলো অনায়াসে পার করে দিতে পারে। ভাবনায় ডুবে থাকতেই মুসাফা এলো। বইয়ের মতো কিছু একটার উপরে হাসানকে উপুর হয়ে থাকতে দেখে বেশ শব্দ করে হাসলো। তাতে ঘোর ভাঙে হাসানের। বউ রেখে বই প্রেম চলছে নাকি? তাই তো দরজা খুলতে এসে সাহেব কই হারালেন। হাসান হেসে উত্তর দেয়, আরে তাই তো, এ ভারী অন্যায় বিবি সাহেবা, আমি এখন বইটা বুকসেলফে রেখে আসছি। মুসাফাও আর ঘাটা না। হাসান সন্তর্পণে স্বস্তির শ্বাস নেয়। এক সমুদ্র মায়া বলে যেন সাঁতরে ফিরছে দুই চোখের কার্নিশে। ঘন লম্বা আর কাস্তের মতো বাঁকানো পাপড়িগুলো মোহনীয় ছন্দে উঠানামা করছে। এই চোখ যদি কোনো সাহিত্যিক দেখত তবে সে কালজয়ী সাহিত্য রচনা করে ফেলত, কবি লিখত কবিতা। তবে হাসান সেসব কিছুই না। তাই ওসব ভাবনায় না পড়লেও মস্তিষ্ক চলছে ভিন্ন দিকে। শ্যাম বা কালো বর্ণের মানুষ একটু বেশি মায়া নিয়ে জন্মায়। এই ধরনের মেয়েদের সাধারণত বলে মায়াবতী, কিন্তু পুরুষদের কি বলে তা জানে না হাসান। মায়াবান নাকি মায়াবতা? নিজেকে নিজে প্রশ্ন করে আনমনে চমকে যায়। কী সব ভাবছে সে? এত গুরুত্বপূর্ণ সময়ে এমন বাচ্চামে খেয়াল তার এলো কি করে? টেবিলের বিপরীত পাশে বসা আনাসও দারুণ বিব্রত। পরিচয় পর্ব সমাপ্তির পর হাসানকে গভীর ভাবনায় তলিয়ে যেতে দেখে নিজেও আর কথা খুঁজে পায়নি। রেস্টুরেন্টের ওয়েটার একবার এসে ফিরে গেছে। হাসানকে টেবিল থেকে হাত গুটিয়ে নিতে দেখে আনাসও সোজা হয়ে বসে। হাসানই কথা শুরু করে, চেহারায় ঝুলিয়ে দেয় গম্ভীরতার চাদর। মুসাফা আমার স্ত্রী, জানেন হয়তো? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় হাসান। আনাস আলতো মাথা নাড়ায়। আপনার সম্পর্কে যতদূর জানি আপনি আলেম মানুষ, দেশের গণ্ডি ছাড়িয়েও বাইরের দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষার ডিগ্রি নিয়ে এসেছেন। তবে এতটুকু হয়তো জানেন, অন্যের স্ত্রীকে চিঠি, ছবি, ডায়েরি বা যে কোনো পার্সেল পাঠানো কতটুকু ন্যায়সঙ্গত। গতকাল রাতে আপনি মুসাফাকে পার্সেল পাঠিয়েছেন। হাসান থামে। আনাস একদম স্বাভাবিক ভঙ্গিতে নির্লিপ্ত বসে আছে। ভাব এমন যেন আসলে দুই বন্ধুর মধ্যে খুব স্বাভাবিক আলোচনা চলছে। এক বন্ধু বলছে আরেকজন শ্রোতার দায়িত্ব পালন করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পরেও যখন হাসান আর কিছু বলল না, তখনই আনাস বলল, আপনি মনে হয় প্রাপকের নামটা ঠিকমতো পড়েননি। তাছাড়া আবু মুসাফা কোনো নিরক্ষরের কাছে এত যোগ্য কন্যাকে সমর্পণ করেছেন তাও ভাবতে পারছি না। অতি সূক্ষ্ম অপমানটা হাসানের বুকের ভেতর জ্বালিয়ে দেয়। হুট করে মনে পড়ে প্রেরকের নাম দেখে মাথায় আগুন জ্বলেছিল। বাকি কিছুই খেয়াল করা হয়নি। তবে মুসাফার বাসায় নিশ্চয় জরিনা খালাকে পার্সেল পাঠায়নি। তীব্র কণ্ঠে বলে, কি বলতে চাইছেন আনাস সাহেব? একটি অন্যায় করে আবার উঁচু গলায় কথাও বলতে আসছেন? আমি স্বাভাবিক গলায় কথা বলছি, আপনি বরং উঁচু গলায় বলছেন। নিজের আত্মবিশ্বাসটুকু ধরে রাখুন হাসান সাহেব। মুসাফা মেরুদণ্ডহীন পুরুষ পছন্দ করে না। কাকে পার্সেল পাঠিয়েছি আর কেন পাঠিয়েছি সেটা ভালো করে যাচাই করেই না হয় আমাকে শাসাতে এসেন। অযথা আমার সময় নষ্ট করবেন না। আজ উঠি তাহলে।